একটা বিষয় সর্বদাই আমাদের মনের গভীরে কৌতূহল জাগিয়ে বেড়ায়। আসলে এই গভীর নীল সমুদ্রের জলের তলদেশে কি আছে? আর এই কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল, যার ব্যাপারে গোটা পৃথিবী জুড়ে এত হইচই, সেখানেই বা লুকিয়ে রয়েছে কোনো রহস্য? সেই রহস্যেরই সমাধান করতে বেরিয়ে পড়ে ক্যাপ্টেন অজয় এবং তার দুই সঙ্গী। পথে তাদের সঙ্গী হয় আরও একজন। ওরা কি সত্যিই বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য উদ্ঘাটন করতে পারবে, নাকি সেই পথে গিয়ে জড়িয়ে পড়বে অন্য কোনো এক বিপদে? এমন একটা দ্বীপ কি বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে থাকতে পারে, যা তৈরি হয়েছে এক ডুবো পাহাড় থেকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই দ্বীপ জলের উপরে ভেসে থাকে? এই সকল প্রশ্নের উত্তর জানতে গেলে বেরিয়ে পড়তে হবে ক্যাপ্টেন অজয়ের সঙ্গে বারমুডাগামী সেই জাহাজে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প গহীন জলের তলে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, RNM অভিষেক, কৌশিক, পার্থ, অভিযান, রৌনক, রাজ ও সাগ্নিক। শুরু হতে চলেছে আজকের গল্প গহীন জলের তলে। দীপেশ হালদার জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আকাশের কোণে জমা হওয়া সাদা ফ্যাকাশে পালকের মতো মেঘ দেখছিল। এমন সময় দরজায় ধাক্কা পড়ল। কাজের লোক দরজা ধাক্কা দিয়ে বলল, বাবু, ও বাবু, আপনার ওই তিনজন ভাগ্নে এসে আবার এই মাত্র দেখলাম বাইরের দরজা খুলে ভেতরে ঢুকতেছে। উঠোনের কাছে দাঁড়ায় কি যেন কথা বলে নিচ্ছে। বাবু, ও বাবু। দীপেশ হালদার সামান্য হাসলেন। তার মুখটা বেশ খুশি খুশি হয়ে গেল। ওদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ আগেই ফোন করে অজয় জানিয়েছিল তারা ঘন্টা দুয়েকের মধ্যেই চলে আসবে, ট্রেনে উঠেছে। তারপরেও এতটা দেরি হলো কেন? এটা ওরা না এলে তো আর বোঝা যাবে না। কাজের লোকটি নিচে নেমে যেতে ওরা তিনজন দরজা দিয়ে ভেতরে এসে ঢুকলো। ওদের দেখেই দীপেশ হালদারের মনে হলো তার বদ্ধ মনের ভেতরে যেন একটা সমুদ্রের হাওয়া এসে লাগলো। ঠিক চারপাশে গুমট থাকলেও যেমন অল্প হাওয়ায় আগেকার দিনের মাল তোলার জন্য বড় বড় জাহাজ আস্তে আস্তে বয়ে যেত গন্তব্যের দিকে, তারপর হঠাৎ করে প্রবল হাওয়া লাগলে জাহাজ ভেসে যেত দ্রুত গতিতে, ঠিক তেমনই মনে হলো দীপেশ হালদারের। জানলা দিয়ে তিনি আবার বাইরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তারপর অজয়, কেমন কাটলো তোদের এবারে সমুদ্র যাত্রা? আরে আয় আয়, বস। ওদের কাছ থেকে সমস্ত কথা শুনবো বলেই তো বসে থাকি। ওরা বিছানার একপাশে এসে বসল। দীপেশ হালদার দুটো পা সামনের দিকে তুলে দেওয়ালে হেলান দিয়ে ওদের দিকেই তাকালেন। পায়ের সমস্যাটা এখন আগের থেকে সামান্য কমে এসেছে, তবে পুরোপুরি যে কখনোই কমবে না সে কথা ডাক্তার জানিয়ে দিয়েছে। তাই সেই শক্ত লাঠিটা রাখা রয়েছে। আজ লাইব্রেরি ছুটি, রবিবার, তাই আজকেই ওদের আসতে বলেছিলেন, যাতে ওদের সময়টা দিতে পারেন। এ সময় না হলে তার লাইব্রেরিতেই থাকা হয়। লাইব্রেরিতে এখন আগের মতো আর লোকজন আসে না, কিন্তু তবুও তার কাজটা তাকে তো করে যেতেই হবে। তবে লাইব্রেরি যে খুব বেশি দিন চলবে সেটাও মনে হয় না। অবস্থা খুব একটা ভালো নয়। এখন খুব বেশি কেউ লাইব্রেরিতে আসে না। তবে সেসব নিয়ে দীপেশ হালদার খুব একটা চিন্তা করেন না। তিনি জীবনে যতটা অর্থ জমাতে পেরেছেন, বর্তমানে তাতে তার বাকি জীবনটা কেটে যাবে। তাছাড়া খুব সমস্যা হলে বাড়িটা তো পড়েই রয়েছে। বাড়িটা বিক্রি করে দিয়ে না হয় অজয়দের বাড়িতেই চলে যাবে। এমনি ওদের বাড়িতে অনেকগুলো ঘর, তার মধ্যে একটা ঘরেই না হয় থাকবে। থাকা খাওয়া বাবদ কিছু টাকা ওদের দিয়ে দেবে, আর লোকজনের সঙ্গে থাকা হলে বাকি জীবনটাও কাটানো যাবে। এসব মনে মনে দীপেশ হালদার মাঝে মধ্যে ভাবেন। অনেক কিছু বলার আছে মামা, অনেক কিছু। জানো, সেবার যখন আমরা বাটারফ্লিয়া জাহাজটা খুঁজে পেয়েছিলাম, তখন আমাদের সঙ্গে আমাদের ক্যাপ্টেন ছাড়াও ইন্দোনেশিয়ার আরও একজন ছিল। তোমাকে তো ফোনে কিছুটা বলেছি, কিন্তু মামা তুমি বলো, আমরা ভালো করিনি? জাহাজের ভিতরে ছিলাম আমরা, এমনকি জোসেফার ও ওই রুশ নামের ছেলেটা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। ওই গুপ্তধন নিতে গেলে যদি কোনো বিপদ হয়। গুপ্তধন নিয়ে আসাটা তোদের কোনো লক্ষ্য ছিল না। তাছাড়া ও গুপ্তধন না নিয়ে আসাই ভালো। ওতে কত মানুষের চোখের জল, রক্ত লেগে আছে। ওসব নিয়ে এলে হিতে বিপরীত হবে। তা সেটা কোথায়? অজয় ব্যাগ থেকে একটা ছোট লাল রঙের ভেলভেটের বাক্স বার করল।
বাক্সটা এগিয়ে দিল দীপেশ হালদারের দিকে। দীপেশ হালদার সেটা খুলতেই তার চোখে এসে ঝাপটা দিল জানলা থেকে ঢুকে আসা রোদের আলো। ভেলভেটের ছোট বাক্সের ভেতরে রাখা হলদেটে রঙের বস্তুটায় সেটা রিফ্লেক্ট করছে। মুদ্রাটা যখন দাদা পেয়েছিল তখন সেটা অনেকটাই পুরনো, কেমন যেন ময়লাটে দাগের মতো হয়েছিল। তাছাড়া জলের তলায় থাকার জন্যই বোধহয় এমনটা হয়েছিল। আর দাদা ওটাকে পরিষ্কার করিয়েছে, নিজেই করেছে। তবে মামা, এটার কথা কিন্তু তুমি আর আমরা ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ মামা, আসলে যদি কেউ ব্যাপারটা জানতে পারে তাহলে অন্যরকম সমস্যা হতে পারে। বিশেষ করে ওখানে যাবার পরে বারবার অস্ট্রেলিয়ান সরকারের ওই এলাকার রাউন্ড এবং তাদের নজরদারির কথা শুনছিলাম। এমন একটা মুদ্রার কথা যদি বাইরে জানতে পারে তাহলে ব্যাপারটা সত্যি হিতে বিপরীত হতে পারে। এই তো, কে বললো তোরা এখনো ছোট আছিস? এই তো তোরা বড় হয়ে গেছিস। যেদিন থেকে বিপদ এড়িয়ে পথ চলা শিখতে পারবি সেদিন থেকেই মনে করবি বড় হয়ে গেছিস। হ্যাঁ, তার আগে কিন্তু কেউ বড় হয় না। বয়স হলেই বড় হয় না, বুঝলি? বড় হয় অভিজ্ঞতায়। এবার একটা কথা বলতো, তোদের এতটা সময় লাগলো কেন? এই কথায় ওরা এরোর মুখের দিকে চাওয়াচাই করলো। তারপরে অজয় বলল, তার আগে তুমি একটা কথা বলো তো মামা, বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে জানো? এই কথায় দীপেশ হালদারের চোখে মুখে একটা ভয় দেখা গেল। এই কথাটা অনেক দিন আগেই দীপেশ হালদার ভেবেছিলেন। সমুদ্রপথে অভিযাত্রীদের মনে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেকই ভাবনা থাকে। বিশেষ করে এই গোটা পৃথিবীর মহাসমুদ্রের মাঝে যে কয়েকটা কুখ্যাত কিংবা বিখ্যাত স্থান রয়েছে তার মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম পড়ে। দীপেশ হালদারকে চুপ করে থাকতে দেখে এবারে লালু বলল, মামা, চুপ করে আছো কেন? বলো না, বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে তুমি কি জানো? আমরা তো শুনেছি ওখানে কোনো জাহাজ কিংবা ট্রেন পর্যন্ত যায় না, গেলে সেগুলো নাকি আর ফিরে আসে না। কথাটা ভুল। প্লেন ওখান দিয়ে গেলে সমস্যা একটা হয়, কিন্তু ফিরে আসে না সে কথা নয়। বারমুডা ট্রায়াঙ্গেলের একটা ট্রায়াঙ্গেল শেপ রয়েছে, তার কাছাকাছি না গেলে সমস্যাটা হয় না। ওটাই তো জানতে চাইছি মামা, এমন কি আছে সমুদ্রের মধ্যে? ওই বারমুডা ট্রায়াঙ্গেলের সমুদ্রের মধ্যে একটা স্থান ছাড়া তো আর কিছু না। তাহলে এমন কি রয়েছে ওখানে? মহাসমুদ্রের বুকে, বিশেষ করে আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে সবচেয়ে কুখ্যাত যদি কোনো জায়গা থাকে তাহলে সেটা হলো এই বারমুডা ট্রায়াঙ্গেল। আমাদের ভারতবর্ষের ওই কেরালার কোনো বন্দর থেকে যদি বারমুডা ট্রায়াঙ্গেলে যেতে হয় তাহলে তোদের প্রথমে যেতে হবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার একদম দক্ষিণের কোনো বন্দর থেকে জাহাজ ধরে ডমিনিকান প্রজাতন্ত্র এবং সেখান থেকে নিউ ইয়র্কের দিকে উত্তরে যাত্রা করলেই তোরা বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি পৌঁছে যাবি। কিন্তু আসল সমস্যাটা হলো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যে সমস্ত গল্প চারপাশে ছড়িয়ে রয়েছে তার সব কিন্তু সত্যি নয়। এই কথায় ওরা তিনজন কেমন যেন অবাক হলো। একটু আগে পর্যন্ত ওরা জানতো বারমুডা ট্রায়াঙ্গেল আসলে একটা রহস্যে ঘেরা আটলান্টিক মহাসাগরের এমন একটা জায়গা যেখানে গেলে কোনো জাহাজ কিংবা আকাশপথে প্লেন পর্যন্তও ফিরে আসে না, তারা রহস্যজনকভাবে হারিয়ে যায়। কিন্তু দীপেশ হালদার বললেন আসলে এই সমস্ত কিছু গল্প, কিন্তু সেটা কেন? আসলে দীপেশ হালদার এমন কিছু জানেন যেটা পৃথিবীর আর কেউ জানে না, নাকি ব্যাপারটা অন্য কিছু? খবরের কাগজ, এমনকি তারপর টিভিতে পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলের অদ্ভুত রহস্য নিয়ে দেখিয়েছে। এক একটা জাহাজ অনেক অনেক বছর আগে ওখানে গিয়েছে। তবে এক পালতোলা জাহাজ প্রথম গিয়েছিল, নাম ছিল HMS অ্যাটলান্টা। প্রথম বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে নিরুদ্দেশ হয়ে যায় সেই জাহাজ। তারপরে আরও অনেক জাহাজ, যুদ্ধবিমান, এমনকি 1963 কিংবা 64 সাল নাগাদ মার্কিন বাহিনীর কিছু যুদ্ধবিমান পর্যন্ত ওই অংশে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই সবাই জায়গাটাকে রহস্যজনক বলে ডাকতে শুরু করে। কিন্তু বিশেষ কিছু লোক এবং বিশেষ কিছু নাবিকদের মতে আসলে ওই স্থানে তেমন কিছুই নেই। যদি কিছুই না থাকে তাহলে ওটা নিয়ে অত কথা কেন ছড়িয়ে রয়েছে? তাহলে তো লোকে বলে কেন যে সমুদ্রের তলায় কোনো একটা চৌম্বক জাতীয় কিছু রয়েছে, যার জন্য নাকি লোহা দিয়ে তৈরি যে কোনো কিছুকে আকর্ষণ করে নিচের দিকে নিয়ে নেয় নাকি সেই জায়গাটা। লালু, ওটা ব্ল্যাক হোল নয় যে সমস্ত কিছুকে নিজের দিকে টানতে শুরু করবে। বারমুডা ট্রায়াঙ্গেলের তলায় সমুদ্রের গভীরে যা কিছু থাকতে পারে তা কিন্তু চৌম্বক ক্ষেত্র নয়। হতে পারে সেখানকার জলের তলায় যে প্লেটের ওপর আমাদের গোটা ভূখণ্ড এবং সমুদ্রতল দাঁড়িয়ে রয়েছে তার আঁকা চুম্বকের মতো।
কিন্তু সে নিয়ে যেমন যুক্তিও রয়েছে তেমন মতবিরোধও রয়েছে। তবে সেসব আমাদের প্রয়োজন নেই। তোমরা জানতে চাইছো আসলে রহস্য কি, তাহলে পরিষ্কার করে বলি। আসলে ওই স্থানটা এমন যেখানে বেশিরভাগ সময় সমুদ্র উত্তাল থাকে। একে আটলান্টিক মহাসাগর, তার ওপর ওই স্থানে ঘূর্ণাবর্ত কিংবা বৃষ্টিপাত, ঝড় এই সময় বেশি হয়। আবহাওয়া এবং ঝড়ের জন্য অনেক সময় জাহাজ কিংবা বিমান দিক নির্দেশ করতে পারে না। সেই কারণে ওই স্থান দিয়ে জাহাজ বিমান যাতায়াত করে না, তারা অনেকটা ঘুরে যায়। নিউ ইয়র্কের কাছাকাছি না হলে মহাসমুদ্র আরো ভিতর দিয়ে যায়। আসলে বেশ কয়েকটা জাহাজ হারিয়ে যাওয়ার ফলে তাহলে যে জাহাজগুলো নিরুদ্দেশ হয়েছে সেগুলো নিরুদ্দেশ হলো কি করে? গোটা দুনিয়াতে সমুদ্রপথে কত জাহাজ নিরুদ্দেশ হয়েছে জানিস? তার কোনো ধারণাই নেই। কারণ এমন অনেক জাহাজ আছে যাদের পরিসংখ্যানই করা হয়নি, কিংবা এমন অনেক জাহাজ আছে যেগুলোর কথা তো জানাই যায়নি। তাছাড়া হাজার হাজার কিংবা তারও বেশি জাহাজ গোটা পৃথিবী জুড়ে সমুদ্রের তলায় নিরুদ্দেশ হয়েছে। তার কারণ কি? প্রশান্ত মহাসাগরের নিচে একটা জায়গা আছে যার নাম এঙ্কেলনিয়ান। এর 1000 কিলোমিটারের মধ্যে প্রায় 1 মাসের মধ্যে পর পর 4টে জাহাজ নিরুদ্দেশ হয়েছে। তার পেছনে কি রয়েছে জানা যায়নি। অথচ বারমুডা ট্রায়াঙ্গেলের জাহাজ কিংবা বিমান নিরুদ্দেশ হওয়ার ঘটনাগুলোর মধ্যে কম করে 10 বছর কিংবা তার বেশি ফারাক রয়েছে। তার মানে আমাদের বারমুডা ট্রায়াঙ্গেল পর্যন্ত যেতে কোনো আপত্তি নেই। তাছাড়া পত্র তো তুমি বলে দিলে, সাউথ আফ্রিকা হয়ে যদি আমরা ডোমিনিয়ন প্রজাতন্ত্র হয়ে যাই তাহলে সেখান থেকে কাছেই হবে। তাছাড়া জাহাজের ব্যবস্থা আমরা কেরালা থেকেই করে নেব। দীপেশ হালদার হাহা করে হেসে উঠলেন। কিন্তু একবার যখন ওরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, তখন ওদের যে আর ফেরানো যাবে না সে কথা তিনি নিজেও জানতেন। নিজের কপালে একটা চাপড় মেরে বললেন, তোদের মিথ্যে কথা বললেই ভালো হতো। যদি বলতাম ওই বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে জাহাজ গেলেই সেই জাহাজ জলের নিচে ডুবে যায়, তাহলে তোরা আর ওদিকে যাওয়ার কথা বলতিস না। মামা, আমরা জানি তুমি মিথ্যে কথা বলো না, কারণ যতই ভালো হোক কিংবা খারাপ হোক তুমি মিথ্যে বলবে না। আর আমাদের এমনিতেই সাউথ আফ্রিকা যাওয়ার ইচ্ছে ছিল, তার চেয়ে বরং আমরা বারমুডা ট্রায়াঙ্গেলটা ঘুরে আসি। যদি একবার সুযোগ হয় তাহলে ফেরার পথে সাউথ আফ্রিকার 2-1টা বন্দর দেখে আসবো। কিন্তু মামা, বড় খিদে পেয়েছে। মাধব কাকা, ও মাধব কাকা, আরে খাবারের কিছু ব্যবস্থা করো, বড্ড খিদে পেয়েছে তো। দীপেশ হালদার হেসে উঠলেন। তারপর গলা তুলে মাধবকে ডাকলেন। দীপেশ হালদারের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় অজয় বলল, কিন্তু মামা, যে কবার আমরা জাহাজে গিয়েছি সেগুলো কিন্তু খুব একটা উন্নত ছিল না। এবার ভাবছি একটা ভালো জাহাজ খোঁজ করব, তাতে আমাদের অভিযানটাও খুব ভালো হবে। বলো। হ্যাঁ, চেষ্টা করবি ভালো জাহাজের চেয়েও বেশি ভালো জাহাজ নেবার, তাহলে কোনো সমস্যা হবে না। তবে জাহাজ যেমনই হোক না কেন, জাহাজ এবং সমুদ্রের মাঝে সব থেকে বড় কাজের কিন্তু নাবিক। তবে তার সঙ্গে বেশি লোকজন নিবি না। প্রয়োজনে তোরাই নাবিকের কাজকর্ম করে দিবি। তাতে কি হবে বলতো? লোকজন কম নিলে খাবার এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো ভালোভাবে পাওয়া যাবে। আর একটা কথা আবার বলছি, যখনই বিপদ দেখবি সেই বিপদ থেকে যতটা দূরে সরে যাওয়া যায় সরে যাবি। যদি কখনো মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে গেলে বিপদ আছে, তাহলে কিন্তু যাবি না। এতগুলো ঘটনা যেখানে ঘটেছে সেখানে বৈজ্ঞানিকভাবে আমি কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না। কিন্তু ওই এলাকাটা ভালো নয়, ওখানকার জলবায়ু আবহাওয়াও ভালো নয়। তাছাড়া আটলান্টিকের দিকটায় একটা অদ্ভুত প্রাণী নাকি অনেকেই মাঝে মধ্যে দেখেছে। এমন প্রাণী সচরাচর দেখা যায় না, তবে সেই প্রাণীর বর্ণনা ভালোভাবে কেউ দিতে পারেনি। তবে জিনিসটা সুবিধের নয়। ওটা যাই হোক না কেন, তার থেকে কিন্তু বিপদ হতে পারে। এমন একটা প্রাণী যার কথা কেউ বলতে পারেনি, কিন্তু তাকে দেখেছে। কিন্তু মামা, এটা তুমি কোথা থেকে জানলে? যেখান থেকেই আমি জানি, কথাগুলো ভুল বলছি না। ওই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে পড়াশোনা আমি খুব একটা কম করিনি। তোরা তো জানিস, সম্ভব হলে আমি সমস্তটাই ঘুরে দেখতাম, কিন্তু সম্ভব হয়নি বলে বইয়ের মাধ্যমেই নিজের চোখের দেখাটাকে পূর্ণ করে ফেলার চেষ্টা করি। এখানে যে কটা বই রয়েছে তার অধিকাংশই আমি পড়ে ফেলেছি। এছাড়া কিছু নাবিকের লেখা এবং কিছু দিনপঞ্জি রয়েছে যারা ওই পথে গিয়েছিল, যারা বারমুডা ট্রায়াঙ্গেলের কাছ দিয়ে গেছে
ওখানে যে কটা জাহাজ ডুবেছে তার চেয়ে বেশি জাহাজ ওই অংশ থেকে বেশ ভালোভাবে নিজের গন্তব্যে পৌঁছতে পেরেছে। কিন্তু সমস্যা হলো ওই প্রাণীটাকে কিন্তু খুব বেশি লোক দেখতে পায়নি। সেটা ওই অংশেই কোথাও থাকে। বারমুডা ট্রায়াঙ্গেলের গোটা এলাকায় প্রায় 2000 কিলোমিটার দূরে সেই প্রাণীটা থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ওই প্রাণীকে দেখা গেছে। অন্তত দুজনের ডায়েরি পড়ে তো আমি সেটাই বুঝতে পেরেছি। তাই সাবধান, বারমুডা ট্রায়াঙ্গেলের জলের নিচে কিন্তু অনেক রহস্য রয়েছে। কিন্তু মামা, আমরা যখন একবার ভেবেছি তাহলে ওখানে যাবই। তবে হ্যাঁ, আমরা সাবধানে থাকবো। সেই দিনটা থেকে ওরা বেরিয়ে এলো দীপেশ হালদারের বাড়ি থেকে। তবে পথে ওরা ঠিক করে নিয়েছিল এখন নয়, সবে সপ্তাহ দুয়েক আগে ওরা ফিরে এসেছে। বাড়িতেও বেশ কিছু সমস্যা রয়েছে। তাই সমস্ত কিছু মিটিয়ে মাস দুয়েক পরে ওরা বর্ষার শুরুতে বেরিয়ে পড়বে বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে। তবে বাড়িতে সেই সমস্ত কিছু বলা যাবে না। ওরা অপেক্ষা করতে লাগলো এই 2 মাস কোনোভাবে কাটিয়ে দেওয়ার জন্য। ঠিক যখন ওরা আবার সমুদ্রপথে বেরিয়ে পড়বে, নীল জলরাশি ওদের পথ দেখিয়ে দেবে। দিনের বেলা আকাশে সূর্য এবং রাতের বেলা চাঁদ ওদের পথপ্রদর্শক হবে। আর আকাঙ্ক্ষা থাকবে এক অভিযান ও অ্যাডভেঞ্চারের, অজানাকে জানার একটা উদ্দেশ্যে সমুদ্রের বুকে ওরা রহস্য উন্মোচন করবে নতুনকে জানার। ওদের জাহাজের ক্যাপ্টেনের নাম আলজেরি জোসেফ। কেরালাতে যখন ওরা গিয়ে পৌঁছলো সেখানে একটাও জাহাজ নেই। প্রথমে ম্যাদ্রাজ হয়ে মিকা কিংবা ওদের কাউকে নিয়ে যাবে বলেই ভেবেছিল। তবে সেখানে যাওয়া আর সম্ভব হলো না বিভিন্ন কারণে। তাই ওদের কেরালাতে যেতে হলো। তাছাড়া মামা বলে দিয়েছিল কেরালা থেকে ওরা বেশ সহজেই সাউথ আফ্রিকায় যেতে পারবে। তারপর সেখান থেকে সুবিধে হবে। তবে শ্রীলঙ্কা হয়ে গেলে সমস্যা হতে পারে। সেই মতো ওরা কেরালাতে গিয়ে খোঁজ করেছিল জাহাজের, কিন্তু কোথাও কোনো জাহাজ নেই। কেরালাতেই একটা বন্দরের কাছে ছোট হোটেলে ওরা উঠেছিল। 2 দিন জাহাজের খোঁজ করার পরেও যখন তৃতীয় দিন ওরা জাহাজ পেল না, তখন দুপুরের দিকে যখন ওরা হোটেলে বসে খাচ্ছে, তখন একজন লোক এলো ওদের কাছে। অজয়, লালু, অভিরূপ 3 জনই একটা টেবিলে বসেছিল। লোকটা ওদের কাছে এসে লালুকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তোমরা নাকি জাহাজ খুঁজছো, কিন্তু তোমরা তো সাউথ আফ্রিকার দিকে যাবে। কিন্তু ঠিক এখনই ওই দিকে যাওয়ার কোনো জাহাজ তোমরা পাবে না। ওই পথে কিছু সমস্যা হয়েছে, তাই ওদিকটায় যাওয়া যাবে না। কিন্তু আপনি জানলেন কি করে আমরা ওদিকে যাওয়ার জন্য জাহাজ খুঁজছি? তাছাড়া আমরা তো একেবারে সাউথ আফ্রিকা যাব না। আমরা চাইছি এমন একটা জাহাজ যেটা সাউথ আফ্রিকার কাছাকাছি যাবে। আমরা আটলান্টিক মহাসাগরের দিকে যাব, ওই যেদিকে নিউ ইয়র্ক। অত কিছু আমি বুঝি না। আফ্রিকার দিকে যাওয়ার জাহাজ খুঁজছিলে তোমরা, এটা আমি শুনেছি, তাই তোমাদের কাছে এলাম। তোমাদের জন্য একটা বিশেষ খবর আছে, তবে সেটা তোমরা নেবে কি না আমি জানি না। নিশ্চয়ই খবরটা সবার কাছে বলার মতো নয়। আপনি এই চেয়ারে বসুন, তারপর বলুন। লোকটা স্থানীয় লোক। সে খালি গায়ে ছিল। পরনে সাদা ধুতি প্রায় হাঁটুর উপরে উঠে রয়েছে। গলার কাছে জড়িয়ে রয়েছে একটা সাদা রঙের লম্বা কাপড়। মাথার চুল লম্বা, সেই চুলে তেল ঝকঝক করছে। গলায় কয়েকটা অদ্ভুত পাথরের মালা, গায়ের রং কালো। লোকটা এদিকে ওদিকে দুবার তাকিয়ে দেখল, তারপরে বলল, জাহাজ আছে, একটা জাহাজ আছে, আফ্রিকা থেকে এদিকে আসছে। কিন্তু এখানে আসার পর জাহাজটায় কিছু সমস্যা হয়েছে। সারাই চলছে, সপ্তাহখানেকের মধ্যে জাহাজটা ঠিক হয়ে যাবে। কিন্তু গোপন সূত্রে আমি খবর পেয়েছি ওই জাহাজে কিছু চোরাই মাল এদিকে এসেছিল। আর চোরাই মালপত্র, তার সঙ্গে কিছু চোর তো রয়েছে, বুঝতেই পারছো। তোমরা যেমন যা চাইছো তেমনটা পাবে না। লোকটা আবার এদিক ওদিক তাকালো। কিছু একটাতে সে যে ভয় পাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল। অজয় বলল, কিন্তু সমস্যা হলেও বেশি দিন এখানে অকারণে থাকতে তো পারবো না। আমরা এর মধ্যে অনেক দিন এখানে কাটিয়ে ফেলেছি। সমস্যা হবে না তো কোনো ওই জাহাজে গেলে? জাহাজটা কিছু মালপত্র নিয়ে এসেছিল, আবার কিছু মালপত্র নিয়ে যাবে। ওই জাহাজে যেতে গেলেও আপনাকে কিছু... তার মানে আমরা এমন এক জাহাজে করে সাউথ আফ্রিকা যাব যেটা... না না, পরে যদি কোনো সমস্যা হয়? লোকটার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। ওরা লক্ষ্য করে লোকের দাঁতগুলো অসম্ভব সাদা। এমন একটা বয়সের লোকটার দাঁতগুলো এতটা সাদা চকচকে হলো কি করে সেটা ওরা বুঝতে পারে না। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা এখানেই থাকো, যেতে হবে না। মাসখানেক পরে আবার জাহাজ আসবে, সেই জাহাজে করে তোমরা যেতে পারো।
এখন কাজের সময়, এখন জাহাজের দিকে পাবে না। দিন কয়েক আগে এলে তাও হয়তো পেতে পারতে, তবে এখন তোমরা আসার আগেই সব জাহাজ চলে গেছে। ঠিক আছে, আমাদের একটু সময় প্রয়োজন ভাবার জন্য, তারপর আমরা আপনাকে জানাবো। কিন্তু প্রয়োজনের সময় আপনাকে কোথায় পাওয়া যাবে? তোমরা যে হোটেলে উঠেছো তা আমি জানি, তোমরা কোথায় আছো সেটাও আমি জানি। তোমরা ভেবে চিনতে নাও, আজ রাতে আমায় জানিও। জাহাজ কিন্তু কদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে, তবে তোমরা যদি যেতে চাও তার জন্য আমায় কিছু তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, সেটুকু আপনাকে ঠিকই দেব। তবে আজ রাতেই আমরা জানাবো। বিকেলটা ওরা এদিকে ওদিকে ঘুরে বেড়ালো। সন্ধ্যের দিকে হোটেলের ঘরে বসেই অভিরূপ কিন্তু ব্যস্তভাবেই বলল, এটা কিন্তু ঠিক নয় অজয়। আমার মনে হয় পরে আমরা কোনো সমস্যায় পড়তে পারি। আমার সেটাই মনে হচ্ছে দাদা, এই কাজটা ঠিক হবে না। আমরা কিন্তু এর আগে কখনো এইভাবে কিছু করিনি। এর আগেও আমরা এভাবেই গিয়েছি, মনে আছে? আমরা যখন ওই নীল পাহাড়ে গিয়েছিলাম তখন জাহাজটা কিন্তু আমরা অন্যভাবে জোগাড় করেছিলাম। তোরা বুঝতে পারছিস না, এভাবে হয় না। আমাদের এখানে 1 মাস থাকাটা তো আর মুখের কথা নয়। একটা মাস যদি আমাদের এখানে থাকতে হয় তাহলে কতটা সময় নষ্ট হবে ভাবতো। তাছাড়া শুনলি তো, মালপত্র যাবে জাহাজে, তার সঙ্গে চোরাই মালও যাবে। কিন্তু এদিক ওদিক হলেও লোকটা আমাদের যদি সে কথা না বলতো, তাহলে কি আমরা জানতে পারতাম যে ওই জাহাজে চোরাই মাল যাবে? সেটা কি আমাদের পক্ষে জানা সম্ভব ছিল? একটা কথা ভাবাটাই খারাপ হয়েছে, ওখানে কোথাও চোরাই চলছে। যদি তেমনই লুকোচুরি থাকতো তাহলে জাহাজটা ওরা সারাই করার জন্য কোথাও যেত না। অন্তত পুলিশ কিংবা অন্য কোনো সমস্যা নেই, যা সমস্যা আছে ভেতরের। তাতে আমাদের কি? আমরা জাহাজে উঠবো এবং গিয়ে নামবো। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন সব কিছুতেই এমন কিছু না কিছু হয়। আর চোরাই মাল বলতে কি আর হবে? আমাদের কলকাতার ডকে যখন মালপত্র নামে, সেখান থেকেও তো অনেক কিছু বাইরে পাচার হয়ে যায়। এসব ছোট বড় পাচার কাজ সব কিছু লেগেই থাকে। কিন্তু লোকটা আমাদের কেন কথাটা বলতে গেল বলতো? সেটাই বুঝতে পারছি না। লোকটা আমাদের জাহাজের ব্যবস্থা করে দিয়ে 2 টাকা কামাতে এসেছে, সেটা বুঝতে পারছি। কিন্তু লোকটা সে না বললেও তো হতো। কিন্তু এমন কি পাচার হচ্ছে এই জাহাজে? রাত্রের জন্য অপেক্ষা করতে লাগলো ওরা। লোকটা ওদের কোনো ঠিকানা দেয়নি। এই লোকটার সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। লোকটা ওদের সঙ্গে যোগাযোগ না করলে ওদের কিছুই আর করার নেই। মনে মনে ওরা তৈরি হয়ে নিল সেই জাহাজে করেই ওরা সাউথ আফ্রিকা যাবে। তারপর সেখান থেকে আর একটা ব্যবস্থা হয়ে যাবে। সেদিন রাতে লোকটা ওদের হোটেলের ঘরের দরজায় এসে নক করলো। ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম? আমার নাম জেনে তোমরা কি করবে? তোমাদের কাজ আমি করে দিয়েছি, এবার আমার কাজটা তুমি করে দাও। তবে যেমনটা বলেছিলাম তেমনটা, 5,000-এর কমে কিন্তু হবে না। অজয় আর সেই লোকটা দিনের আলোয় সমুদ্রের বন্দরের ধারে দাঁড়িয়ে কথা বলছিল। একটু দূরে লালু আর অভিরূপ দাঁড়িয়ে আছে। জাহাজটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। লোকটা জানিয়েছে জাহাজ 2 দিনের মধ্যে সাউথ আফ্রিকা যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। সেই জাহাজেই ওদের ব্যবস্থা লোকটা করে দেবে। সেই মতো লোকটাকে টাকাও দিয়ে দিল। না হলে 1 মাস বসে থাকা তো আরও বেশি সমস্যার। সেই জাহাজের কথা অনেকেই জানে না। সেই জাহাজের লোকটা ওদের ব্যবস্থা করে দেবে বলেছে। তার জন্য যদি কিছু দিতে হয় তাতে কোনো আপত্তি নেই ওদের। সেদিন বিকেলে এই লোকটা ওদের সঙ্গে দেখা করলো সেই জাহাজের ক্যাপ্টেন। আসলে জাহাজটা হলো মালবাহী জাহাজ। ক্যাপ্টেনের সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে। তাদের মধ্যে অধিকাংশ লোক রয়েছে জাহাজের কাছে। এ বন্দর থেকে বেশ খানিকটা দূরে জাহাজের মেরামতের জন্য একটা কারখানা মতো তৈরি হয়েছে, সেখানেই জাহাজ রয়েছে। ওদের সাথে পরিচয় লোকটাই করিয়ে দিল। ক্যাপ্টেনের চেহারা কিন্তু বেশ অদ্ভুত। বেশ খানিকটা লম্বা উচ্চতার, 7 ফুটের কাছাকাছি তো হবেই। গায়ের রং কুচকুচে কালো, মাথার চুল ছোট করে ছাটা। তবে চেহারা আর মুখের ভাবে একটা মার্জিত ভাব রয়েছে। লোকটা ওদের সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজি আর হিন্দি মিশিয়ে কথা বলল। তাতে ওদের কোনো অসুবিধে হলো না। সমুদ্রযাত্রায় বেরোবার পরে ওরা বুঝতে পেরেছিল ভারতবর্ষের কাছাকাছি বিভিন্ন জায়গায় যেমন হিন্দি ভাষাটা চলে, তেমন ভারতবর্ষের বাইরে বিশেষ করে সমুদ্রযাত্রায় ইংরেজি হলো এমন একটা ভাষা যা সবাই জানে। ভাঙা ভাঙা ইংরেজিতে হলেও সমস্ত কথা বুঝিয়ে দেওয়া যায়। তবে ইংরেজি বলতে ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলা ভাষা বা ভাষিকার মানুষেরা যেমনভাবে আসে, আসলে তেমনটা নয়। নিজের মনের ভাব বোঝাতে পারলেই হলো।
কেউ ভুল ধরার জন্য সামনে দাঁড়িয়ে থাকবে না। আসলে আমি কি বলতে চাইছি আর প্রতিপক্ষ কি বলছে সেটা বোঝা নিয়েই কাজ। অজয় এটাই ভালোভাবে বুঝতে পেরেছিল বলেই ওরা তিনজন কলকাতায় থাকাকালীন ইংরেজিটা একটু ভালোভাবে শেখার চেষ্টা করেছিল, যাতে বিভিন্ন জায়গায় গিয়ে সবার সাথে যোগাযোগটুকু করতে পারে বা মনের ভাব প্রকাশ করতে পারে। তোমরা যাবে জাহাজে, কিন্তু তোমরা সাউথ আফ্রিকা কেন যেতে চাও বলো তো? অভিরূপ কিছু বলার আগেই অজয় বলে উঠল, আসলে আমরা সাউথ আফ্রিকার কয়েকটা জায়গা ঘুরতে চাই, বিশেষ করে বন্দরের আশেপাশে। তারপর জাহাজটা যেখানে যাবে আমাদের সেখানে নামিয়ে দিলেই হবে। সেখান থেকে না হয় আমরা বাকিটুকু ঘুরে দেখতে পারবো। কিন্তু তোমরা যে সাউথ আফ্রিকা যাবে, তোমাদের পাসপোর্ট, ভিসা এই সমস্ত কিছু আছে। তোমাদের না হয় আমি জলপথে নিয়ে চলে যাব, কিন্তু সেখানে নামার সময় কিছু সমস্যা হবে, বুঝতেই পারছো। তারপরে ভেতরে গেলে যদি কোনো সমস্যায় পড়ো, তাই আর কি। পাসপোর্ট তো আমাদের বানানো আছে, কিন্তু ভিসা তো... আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমরা বেশি ভেতরে যাব না, আমরা কাছাকাছি থাকবো। বেশ, তাহলে সমস্যা হবে না। আমি তোমাদের ঠিক জায়গাতেই নামিয়ে দেব। সেখানে তোমাদের কোনো সরকারি পুলিশের ঝামেলায় পড়তে হবে না। তোমরা তিনজন তো, আর তোমাদের ব্যাগপত্র? সেটা একটা হোটেলে আছে, কিন্তু জাহাজ ঠিক হতে আর কতদিন লাগবে? আশা করছি দিন দুয়েকের মধ্যেই ঠিক হয়ে যাবে। আসলে জাহাজের কাজ তো আর কম হয় না, তাই একটু টাইম লাগছে। তবে 2 দিনের মধ্যে আমি তোমাদের নিয়ে যেতে পারবো। তবে আই মাস্ট সে, আমাদের সঙ্গে জাহাজে কিন্তু আর কয়েকজন যাবে। এই কথায় অজয় আর অভিরূপের মুখের দিকে তাকালো। অভিরূপ বলল, যারা যাবে তারা কি জাহাজের লোক, নাকি মানে আমাদের মতো বাইরে থেকে? না না, সে বিষয়ে তোমাদের কোনো চিন্তা নেই। যারা যাবে তারা আমারই লোক, আমার সঙ্গে এসেছিল। আসলে আমাদের মালবাহী জাহাজ তো, আর তোমরা তো জানোই মালপত্র ওঠানামা করানোর জন্য বেশ কিছু লোকের প্রয়োজন। আর তাছাড়া আমার সঙ্গে 2 জন থাকে, তারাই যাবে। তাছাড়া জাহাজ ঠিক হচ্ছে, তাই তারা একটা হোটেলে রয়েছে। চিন্তা তো আমার মাথায় রয়েছে, যত দিন দেরি হবে তত দিন ওই দিকে সমস্যা হয়ে যাবে। সাউথ আফ্রিকা ঢুকেই আমাদের আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে নিউ ইয়র্কের দিকে। এই কথায় ওরা একে অপরের দিকে তাকালো। তারপর অজয় ইতস্তত করে বলল, জন, আমরা যদি একটা কথা বলি তাহলে কোনো আপত্তি করবে? মানে যদি তুমি আমাদের ওই জাহাজে করে নিউ ইয়র্কের দিকে নিয়ে যাও, আমরা আসলে ওইখানের দিকেই যাব। জন ভালো করে অজয়ের দিকে তাকালো, তারপর একটু কৌতূহলী স্বরে বলল, সত্যি করে বলো তো, তোমরা আসলে কোথায় যেতে চাইছো? কী কারণে তোমরা এসেছো? তোমাদের দেখে তো মনে হয় না যে তোমাদের জাহাজে চড়ার অভিজ্ঞতা খুব বেশি রয়েছে। আর তাছাড়া তোমাদের মুখ দেখে মনে হয় তোমরা ইন্ডিয়ার লোক, ভারতীয়, প্রিসাইজলি বাঙালি। আমি অনেক বাঙালি দেখেছি, কিন্তু তোমরা নিউ ইয়র্কে গিয়ে কি করবে? এদিকে বলছো তোমাদের কাছে ভিসা নেই। এবারে বাধ্য হয়ে সমস্ত কথা জনকে খুলে বলতে জন একবার এদিকে ওদিকে তাকালো। তারপরে বেশ গম্ভীর গলায় বলল, আমার এমনটাই সন্দেহ হয়েছিল। যে আমায় তোমাদের খোঁজটা দিয়েছিল সে বলেছিল কোনো একটা ব্যাপার আছে। তোমরা শুধু সাউথ আফ্রিকা যেতে চাইছো তেমনটা তার মনে হচ্ছে না। ওর চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। ও তার জন্যেই তোমাদের আমার কাছে নিয়ে এসেছে। তুমি আমাদের নিয়ে যাবে? আমরা বারমুডা ট্রায়াঙ্গলের আশেপাশে কোথাও একটা যাব। নিউ ইয়র্কে আমরা নামবো। ডমিকন হয়ে যত তাড়াতাড়ি যাওয়া যায়। জাহাজের খরচ বাবদ যেটুকু টাকা লাগবে তা আমরা দিয়ে দেবো। টাকাটা ব্যাপার নয়। আচ্ছা, তোমাদের নাম কি? ওরা সকলেই নাম বলতে অজয়কে জন বলল, আই সি, তুমি তার মানে ওদের ক্যাপ্টেন, মানে ওদের লিডার, তাই তো? লিডারের তেমন কোনো ব্যাপার নেই, আমরা তিনজনে একসাথেই যাই সব জায়গায়। ও আমার ভাই আর ও আমার বন্ধু, আমার কথা শুনে চলে। এটা সত্যি নয়, আসলে এসব কথা ওরা ইয়ার্কি করেই বলে। দেখো ক্যাপ্টেন, ব্যাপারটা যাই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তোমাদেরকে নিয়ে যেতে আমার কোনো অসুবিধাও নেই। সাউথ আফ্রিকায় তোমাদের 1 দিন থাকার ব্যবস্থা আমি করে দেবো। তার মধ্যেই আমি জাহাজ তৈরি করে নেব এবং সেখান থেকে আমরা সত্যি নিউ ইয়র্কের দিকে যাব। মাঝপথে তোমাদের ঘোরাটাও হয়ে যাবে। নিউ ইয়র্কে পৌঁছে তোমাদের জাহাজ থেকে নামতে হবে না, তবে সেখানে পৌঁছে নিজেদের খালাসি বলে পরিচয় দিতে হবে। তাহলে অসুস্থতা কিংবা অন্য কোনো কারণ দেখিয়ে তোমাদের জাহাজে আমি ছেড়ে যেতে পারবো। তবে একটা কথা,
বারমিউডা ট্রায়াঙ্গল কিন্তু খুব একটা সুবিধের জায়গা নয়। তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিন্তু নয়। আসলে যারা বারমিউডা ট্রায়াঙ্গল নিয়ে ভালোভাবে জানে না, তারা ব্যাপারটাকে অনেক রহস্যময় দিকে নিয়ে যায়। আসলে তেমন কিছুই নয়, কিন্তু এই গোটা এলাকাটার আবহাওয়া খুব একটা ভালো নয়, বিশেষ করে ওখানকার জলটাও। তখনই একটা লোক এসে পড়ায় ওরা কথা থামালো। তবে ঠিক করা হলো 2 দিন পর জাহাজ ঠিক হয়ে গেলে সেই লোকটা ওদের খবর দেবে। জাহাজে ওদের নিয়ে যেতে জনের কোনো আপত্তি নেই, বিশেষ করে ওদেরকে জনের বেশ ইন্টারেস্টিং বলেই মনে হয়। তাই জন্য খুব একটা অর্থও দাবি করেনি জন। তবে জাহাজে যাওয়ার জন্য থাকা খাওয়ার খরচাটা দিয়ে দিতে হবে, কারণ জাহাজে খাওয়ার, জল, এমনকি অন্য সমস্ত কিছু হিসেব করেই তুলতে হয়। তাছাড়া ওরা 3 জন থাকবে, সেখানেও একটা জায়গা দিতে হবে। মোটামুটি বলা যায় জনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ওরা খুব সহজেই সাউথ আফ্রিকা এবং সেখান থেকে নিউ ইয়র্ক যাওয়ার ব্যবস্থাটা করে ফেলতে পারল। শুধু সাউথ আফ্রিকা থেকে যদি নিউ ইয়র্ক যাওয়া যেত, তাহলে ওরা ঘুরপথে ডমিনিকানের পাশ দিয়ে যেত, কিন্তু ওদের জন্য ওরা বারমুডার কাছ দিয়ে যাবে। যেহেতু জন ক্যাপ্টেন, তাই অসুবিধার কিছু নেই। যথারীতি 3 দিন পরে জাহাজ ছাড়ল। ওরাও জাহাজে উঠে বসল। দেখা গেল জাহাজে কাজকর্ম করার জন্য যে খালাসিরা ছিল তাদের সংখ্যা প্রায় 10 জন। জাহাজ ফাঁকা, বড় বড় কিছু বাক্স জাহাজে রয়েছে, বড় কয়েকটা কন্টেনারের মতো। জনের সঙ্গে জাহাজের কেবিনেই থাকে একজন, গোটা জাহাজ দেখাশোনার কাজ আর একজনের। বাকি খালাসিরা বেশিরভাগ সময় ডেকে কিংবা নিজের ঘরেই কাটায়। ওদের 3 জনের জন্য একটা ছোট ঘর বরাদ্দ করা হয়েছিল জাহাজে। জন বলে দিয়েছিল কখনোই বেশি কারোর সঙ্গে মিশতে না, এমনকি সে ছাড়া অন্য কাউকে আসল উদ্দেশ্যটা না বলতে। বাকিরা কেউ কিছু জিজ্ঞেস করলে জনের কথা বললেই হবে, বলবে জন ওদের নিয়ে এসেছে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে ওদের জন্য কোনো কাজের ব্যবস্থা হবে। সেদিন দুপুরের দিকে জাহাজ ছাড়ল। বিকেলে ওরা বন্দর থেকে অনেক দূরে এসে পড়ল। আবার সেই আগের মতোই চারিদিকে জল। ওরা বুঝতে পারল জল ছাড়া এতদিন স্থলে থাকতে ওদের ঠিক কেমন একটা লাগছিল। জলে আসতে যেন এখন ওদের ভালো লাগছে। জাহাজে ডেকে দাঁড়িয়ে থাকতে থাকতে সেদিনই ওদের কাছে এসে দাঁড়ালো জাহাজের সর্বক্ষণের পাহারাদার তথা ইনচার্জ বলা যেতে পারে, সেই গ্রিনসন। ওদের ডেকের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে গ্রিনসন বলল, ওভাবে ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না। একেতেই সমুদ্রের হাওয়া, তার উপর তোমাদের অভ্যেস নেই, সমস্যা হতে পারে, শরীর অসুস্থ হবে, বুঝলে? প্রথমবার জাহাজে গেলে একটু সাবধানে থাকতে হয়। প্রথমবার তো নয়, এর আগেও আমরা জাহাজে গিয়েছি। এর আগেও জাহাজে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কোথায়? কিন্তু জন যে বললো তোমরা জাহাজে করে সাউথ আফ্রিকা যাচ্ছ প্রথমবার। অজয় তাড়াতাড়ি ব্যাপারটা সামলে নিয়ে বলল, আসলে আমাদের কলকাতা বন্দরে মাঝে মাঝে জাহাজ আসে, তো সেই জাহাজে আমার বাবার চেনা একজন পরিচিত ছিল, সেখানে উঠেছিলাম, সেই কথাইও বলছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। যদিও সেটা আলাদা ব্যাপার, আর এটা একদমই আলাদা ব্যাপার। যাবো তো সাউথ আফ্রিকা, দেখবে মাঝপথে যদি পেপো দেখো তাহলে বুঝতে পারবে সমুদ্র আসলে কেমন। পিপো? সেটা আবার কি? গ্রিনসন ওদের পাশে ডেকের কাছে এসে দাঁড়ায়, তারপর সামনে জলের দিকে আঙুল দেখিয়ে বলে, নীল জলের মাঝে অনেক কিছু লুকিয়ে রয়েছে। আমি 15 বছর থেকে জাহাজে উঠছি, 15 বছর থেকে সমুদ্রে ঘোরাঘুরি করছি, কিন্তু এখনো সমুদ্রের ব্যাপারে অনেক কিছুই জানি না। রাতের অন্ধকারে যখন সমুদ্রের দিকে তাকাই, তখন মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন যেন হয়ে ওঠে। মাঝে মাঝে মনে হয় জলের নিচ থেকে কেউ যেন একভাবে তাকিয়ে দেখছে আমাদের দিকে। নিশ্চয়ই নিশ্চয়ই সুযোগ পেলে সে উঠে আসবে, আর যদি সে একবার উঠে আসে তাহলে এই গোটা সমুদ্র তার জন্য ছোট হয়ে পড়বে। এমনভাবে গ্রিনসন কথাগুলো বলল যে ওরা অবাক হয়ে তার কথাই শুনছিল। ঠিক তখনই জাহাজে জনের সহকারী স্টিফেন এসে গ্রিনসনের কাঁধের ওপর একটা হাত রেখে বলল, আবার শুরু করেছো? 3টে নতুন ছেলেকে পেয়েছো আর তারপরেই একদম শুরু করে দিয়েছো এসব বলা। গ্রিনসনের কথা তোমরা কেউ শুনবে না। গ্রিনসন শুধু ভয় দেখায়, জাহাজে যারা ওঠে তাদেরকে ভয় দেখায়। আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি দেখেছিলাম, আমি সত্যি পেপোকে দেখেছিলাম। যদি না দেখতাম তাহলে। উফ, তোমার সেই এক গল্প, সব আফ্রিকার মানুষদের কল্পনা। ওরা এসব মনে করে, এসব ভাবে। সমুদ্রের মাঝে এমন বিশাল প্রাণী আসবে কোথা থেকে?
এতদিন ধরে তো সমুদ্রে রয়েছি আমরা, কই কোনোদিন কিছু দেখিনি তো। তুমি সেই কোন ছোটবেলায় কি দেখেছো তার জন্য। ওদের কথার মাঝে ওরা তিনজন চুপ করে রইল। একটু পরে স্টিফেন ওদের আবার কথা বিশ্বাস না করতে বলে চলে যেতে লালু বলল, তাকে আপনি সত্যি দেখেছেন? আরে তোমরা তো খুব একটা ছোট নও, আমায় আপনি বলতে হবে না, তুমি বলতে পারো। আমি তোমাদের বন্ধু। তাছাড়া এখানে তো ভালোভাবে কথা বলার মতো কেউই নেই, সবাই খালাসি। তারা এখন ছুটিতে বিশ্রাম করছে, তাদের সঙ্গে কথা বলে খুব একটা ভালোও লাগবে না, তাই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তখন আমার বয়স অনেক কম, 17-18 বছর হবে। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। একবার সাউথ আফ্রিকা থেকে বেরিয়ে স্পেনের দিকে যাচ্ছিলাম। কথাটা শুনে ওরা দুজনেই কেমন যেন অদ্ভুতভাবে ওর দিকে তাকায়। গ্রিনসন কিন্তু বলে চলে, বেশ টানা 3 দিন চলেছে। আমাদের এখান থেকে সাউথ আফ্রিকা পৌঁছতে প্রায় কম করে 21 দিন লাগবে। ও বাবা, আরো বেশি সময় লাগতো, এখন আরো কম সময় লাগে। আগে মাসখানেক লাগতো। 3য় দিনে অনেক রাত্রের দিকে জাহাজের ডিকের কাছে এসে দাঁড়িয়েছি। তখন জাহাজে খালাসির কাজ করি, তবে সন্ধ্যের পর খালাসিদের কাজ আর তেমন থাকে না। ঝড় বৃষ্টি হলে সে কথা আলাদা। ডেকের কাছে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথাবার্তা বলছি। সেদিন বিকেল থেকে আকাশের অবস্থা ভালো নয় বুঝতে পারছিলাম। একটু পরেই ঝড় বৃষ্টি শুরু হবে, তাই জাহাজের ডেকের কাছে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। এমন সময় দূরের দিকে তাকিয়ে দেখতে পেলাম কয়েকটা অদ্ভুত রঙের আলো, অনেকটা লালচে, কিন্তু ঠিক আলোর মতো নয়, যেন কয়েকটা চোখ। ঠিক চোখ যেমন বারবার খোলা বন্ধ হয় তেমন ভাবে হচ্ছে। সঙ্গে সঙ্গে কি মনে হতে হাতের টর্চটা নিয়ে দূরের দিকে ফেললাম। হাতের টর্চের আলো বেশ জোরালো। জাহাজের যে টর্চ থাকে তার জোর অনেক বেশি। দূরের দিকে টর্চটা ফেলতেই মনে হলো অদ্ভুত কোনো একটা জীব রয়েছে সেখানে। অনেকটা বেশ গোল বড় কচ্ছপের মতো দেখতে থাকে। তার মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে অনেকগুলো সুরের মতো কিছু একটা, আর তার ঠিক মাঝখানে অদ্ভুতভাবে অনেকগুলো চোখ জ্বলছে। সেই চোখের আলোটাকেই আমি অন্ধকারে দেখতে পেয়েছিলাম। তবে সবচেয়ে বড় কথা হলো তার আকার আমাদের জাহাজের চেয়ে প্রায় দ্বিগুণ কিংবা তিনগুণ ছিল। মুহূর্তের জন্য তাকে আমরা দেখতে পেয়েছিলাম। আমরা বলতে শুধু আমি দেখতে পেয়েছিলাম। আসলে পাশে থাকা একজনকে ডেকে দেখানোর আগেই সে জলের ভেতরে ডুব দিল। তারপর একটা প্রবল ঢেউ এসে আমাদের জাহাজে ধাক্কা দিল। ধাক্কা ছিল প্রবল, তবে আমরা সবাই ডেক জড়িয়ে ধরেছিলাম বলে বিপদ খুব একটা হয়নি। জাহাজের উপর থেকে কয়েকটা জিনিস নিচে গিয়ে পড়েছিল, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু কয়েক মুহূর্তের জন্য হলেও আমি কিন্তু জিনিসটাকে স্পষ্টভাবে দেখতে পেয়েছি। ওটা অন্য কিছু নয় তো? কোনো সাবমেরিন কিংবা অন্য কোনো জাহাজ যেটা ঝড়ের মধ্যে পড়ে ডুবে যাচ্ছিল? গ্রিনসন এবার ওদের দিকে অদ্ভুত চোখে তাকায়। তার মাথার চুলের খানিক রং লাল। আমার এই কথা সহজে কেউ বিশ্বাস করেনি। সেদিন আমার সঙ্গে যারা ছিল তারাই বিশ্বাস করেন। আর তোমরা এতদিন পরে বিশ্বাস করবে কি করে সে কথা আমি জানি। তবে এই সমুদ্রে, বিশেষ করে এই ভারত মহাসাগর আর ওই আটলান্টিকের মাঝে তা এখনো আছে, আর তাকেই স্থানীয় মানুষরা পেপো বলে ডাকে। পিপো? কিন্তু এমন একটা নাম কেন? আসলে এই সমস্ত জন্তু যারা এই সমুদ্রের জলে থাকে তাদের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। সাউথ আফ্রিকার কাছাকাছি অংশে ওই জন্তুকে এর আগেও অন্তত একজন দেখেছে বলে আমি জানি। আজ থেকে অনেক বছর আগে সেই ওই জন্তুর গল্প বলেছিল। আসলে পিপুল শব্দের অর্থ সাউথ আফ্রিকার সোহালি ভাষায় রাক্ষস, তাই এমন নাম। ঠিক তখনই একজন খালাসি গ্রিনসনকে ডাকতেই সে তার দিকে চলে গেল। স্টিফেন, গ্রিনসন, জন, এই তিনজন যে সম্পূর্ণ তিন ধরনের সেটা ওরা বুঝতে পারছিল। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। জাহাজে কিন্তু ওদের কোনো রকম অসুবিধাই হচ্ছিল না। বাকিরা সবাই ওদের সাথে বেশ ভালোই ব্যবহার করছিল। যেমনটা ওরা ভেবেছিল অচেনা অজানা লোকেদের সঙ্গে ঘোরাফেরা খুব একটা সুবিধের হবে না, তেমনটা কিন্তু হলো না।
শুধু খালাসিদের মধ্যে দুই একজন ওদের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে নিজস্ব ভাষায় কী সব যেন কথাবার্তা বলতো। তবে ওদেরকে গ্রিনসন দেখতে পেলেই ওদের থেকে দূরে থাকতে বলতো। লোকগুলো নাকি ভালো নয়, একসময় চুরি ডাকাতি করত। সাউথ আফ্রিকার লোকেদের গায়ের রং এমনিতেই কালো হয়, তাদের চেহারা বেশ বড় সড়ো এবং একটু অন্যরকমই হয়। তাদের কাছে অজয়, অভিরূপ, লালু এদেরকে দেখে অনেকটা বাচ্চা বলেই মনে হবে। তবে স্টিফেন, জন এবং গ্রিনসনের থাকার জন্য ওরা বেশ খানিকটা সাহস পেত। একদিন জাহাজে ডেকে অজয় দাঁড়িয়ে রয়েছে, এমন সময় ওর পেছন থেকে অদ্ভুত গলায় কে যেন বলল, তোমরা কি করতে যাচ্ছ আমরা কিন্তু জানি। না মানে আমরা সাউথ আফ্রিকাতেই যাব, তারপর সেখান থেকে। বিপদ আছে, বিপদ। তোমাদের কিন্তু বিপদ আছে। বিপদ? কিসের বিপদ? আমার সঙ্গে এসো, তাহলে তোমাদের বিপদটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। অজয় চিন্তায় পড়ল, আশেপাশে কেউ কোথাও নেই। এখন লোকটার সঙ্গে যাওয়া কি ঠিক হবে? কিন্তু এই লোকটা কোনো বিপদের কথা বলছে। লোকটা কিন্তু কথাটা বলে ওর জন্য দাঁড়ায়নি, হাঁটতে হাঁটতে চলে গেছে। এবারে অজয় তার পিছু পিছু গিয়ে ঢুকলো ওর ঘরে। দেখা গেল একটা ঘরে 4 জন খালাসি রয়েছে। তাদের একসঙ্গেই থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেখানে 2 জন রয়েছে। অজয়কে দেখেই অন্য একজন অদ্ভুতভাবে হাসল। নিচের ঘরগুলোয় আলো জ্বলে কম, এখন সেখানে একটা মস্ত বড় মোমবাতি জ্বলছে। ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে লোকটা ওর সামনে বসলো, হাতটা সামনে টেবিলের উপরে রাখতে বলল। তারপর ইতস্তত করে হাতটা সামনে টেবিলের উপরে রাখতেই লোকটা অদ্ভুতভাবে চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করলো। তারপরে নিজের আঙুল দিয়ে অজয়ের হাতের উপর বোলাতে লাগলো। একসময় বলে উঠল, ফেফাও ফেফাও। কথাটা অদ্ভুতভাবে দুবারে বলল লোকটা। তারপরেই অজয়ের হাত থেকে হাত তুলে নিল। অজয় অবাক হয়ে গিয়েছিল। লোকটা কেমন যেন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আবার সেই একটাই কথা বলল। তারপর চারপাশে থাকা লোকটার দিকে তাকিয়ে নিজের ভাষায় কি যেন বিড়বিড় করে বলতেই ওই লোকটার চোখে ভয় দেখা গেল। কি হয়েছে বলতো? এই পেপোর কথা আমি আগেও শুনেছি, কিন্তু কিন্তু আমার সঙ্গে এর সম্পর্ক কি? তুমি তার দেখা পাবে, তুমি পাবে তার দেখা। আর তুমি এমন কিছু খুঁজে পাবে যেটা আর কেউ খুঁজে পায় না, কিন্তু সেখান থেকে তোমাদের শূন্য হাতে ফিরে আসবে। কথাগুলো অদ্ভুতভাবে বলতে লাগলো লোকটা। অজয় অবাক হয়ে দেখলো তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। তার কপালের রগ ফুলে উঠেছে, যেন একটা প্রবল মনের শক্তি সে প্রয়োগ করছে, আর সেই কারণে তার শরীরে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। হঠাৎ করে একটা দীর্ঘশ্বাস ফেলে অজয়ের হাত থেকে আঙুল তুলে নিল সে। আমরা কি কোনো বিপদে পড়তে চলেছি? মানে যে কাছে আমরা যাচ্ছি সেটা কি হবে? তোমরা যার পিছনে ধাওয়া করছো তা সত্যি নয়, সব দিক থেকে ফুল লাইস। কিন্তু যা সত্যি তা তোমরা দেখতে পাবে। অজয় আর কিছু বুঝতে পারল না। লোকটা তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুমতি দিল। অজয় চলে এলো, কিন্তু কাউকে কথাগুলো খুলে বলল না। আসলে যে লোকটা কি বলল তার কিছুই সে নিজেও এখনো বুঝতে পারেনি, কিন্তু মনের মধ্যে রইল সেই পেপোর কথা। আর এমন কি পাওয়ার কথা লোকটা বলছে যেটা পাওয়ার পরেও শূন্য হাতে ফিরে আসতে হবে। তাহলে কি বারমুডা ট্রায়াঙ্গেল পর্যন্ত ওরা পৌঁছতে পারবে না? তাহলে লোকটা বলল কেন ওরা যার পেছনে ধাওয়া করছে তা সব কিছু মিথ্যে? দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। ওরা এখন মাঝ সমুদ্রের কাছাকাছি এসে পড়েছে। এখান থেকে সাউথ আফ্রিকা কিংবা ভারতবর্ষের কেরালা দুটোই প্রায় একই দূরত্বের বলা যেতে পারে। জাহাজে ওরা কিন্তু বেশ কয়েকদিন আলাদা আলাদা খাবার খেয়েছে, অদ্ভুত ধরনের কিছু মাছ, অদ্ভুত একটা ডালের মতো কিছু। তবে জাহাজে শুকনো খাবারই বেশি খাওয়া হয়। রান্না করার ব্যবস্থা আছে, কিন্তু ওরা সহজেই বেশি জ্বালানি খরচ করতে চায় না। শুকনো শুকনো খাবার তাড়াতাড়ি করে তৈরি হয়ে যায়। তবে সমস্যা হতে পারে জল নিয়ে। অনেকের মুখে ওরা শুনেছে, এমনকি গ্রিনসনের মুখে ওরা শুনেছে জল নিয়ে সমস্যায় পড়তে পারে ওরা। আফ্রিকা পৌঁছবার 2 দিন আগে ওদের জল শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এমনটা কি করে হলো সেটা সে নিজেও এখনো বুঝতে পারছে না। একদিন রাত্রে ওরা 3 জন কেবিন ঘরের কাছে গেল। স্টিফেনি ওদের ডেকে নিয়েছিল। জন ডেকেছে তার জন্য। জন স্টিয়ারিংয়ে বসেছিল। জন ওদের বলল, কেমন লাগছে বলো? খুব একটা খারাপ নয়, তবে আমরা মনে হয় মাঝামাঝি পর্যন্ত এসেছি, তাই না? ঠিকই বুঝতে পেরেছো, কিন্তু কি করে বুঝলে বলো তো? তোমাদের কাছে কি ম্যাপ রয়েছে? আসলে আমরা যখন সমুদ্রে গিয়েছি তখন খেয়াল করেছি মাঝ সমুদ্রের কাছাকাছি আবহাওয়া যেন একটু পরিবর্তন হয়ে যায়।
তাই এমনটা মনে হলো। আচ্ছা, ওখান থেকে আমাদের যাওয়ার ব্যবস্থা তুমি করতে পারবে তো? সমস্যা নেই, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। তবে একদিনের জায়গায় তোমাদের 2 দিন থাকতে হতে পারে। হয়তো জাহাজটাকে খালি করতে হবে, তারপরে আবার মাল নিয়ে আমরা নিউ ইয়র্কে যাব। 2 দিন তো লেগে যাবেই। অজয় চুপ করে আছে দেখে জন বলল, কি ব্যাপার, তোমার আবার কি হলো? এত মন দিয়ে কি ভাবছো? আচ্ছা জন, তোমাদের এই জাহাজে এমন কেউ আছে যে ভাগ্য গণনা করতে পারে কিংবা হাত দেখতে পারে? ও, তুমিও র্যাবাডিসের হাতে পড়েছিলে? ওই র্যাবাডিস কিন্তু খুব অদ্ভুত ছেলে। সহজে কারোর সঙ্গে মেশে না, কথাও বলে না, কিন্তু অদ্ভুতভাবে কোনো অদ্ভুত সময় কাউকে ডেকে নিয়ে যায়। তারপর তার হাত দেখে তাকে ভবিষ্যতের কিছু একটা বলে দেয়। আমি এই সমস্ত বিশ্বাস করি না, কিন্তু একটা কথা মানতেই হবে, সে আমার ভবিষ্যতে যা গণনা করেছিল সেটাই হয়েছে। এর মানে তার কথা সত্যি হলেও হতে পারে, তাই না? ওর কথা আমি তোমাদের বিশ্বাস করতে বলবো না, তবে ছেলেটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তুমি একটু খেয়াল করে দেখবে, ও সব সময় একা থাকে, নিজের কাজ করে, নিজের মতোই থাকে, বেশি কথা বলে না। এমনকি ওর সঙ্গে ওর ঘরে যে থাকে তার সঙ্গেও বেশি কথা বলে না। অথচ হঠাৎ করে সে তোমার হাত দেখে তোমায় কিছু একটা বলে গেল। তার জন্য তোমার কাছে বিশেষ কিছু দাবি করলো না, এমনকি তোমার কাছে কিছু নিতেও রাজি হলো না। তাহলে ব্যাপারটা অদ্ভুত বলেই মনে হয়, তাই না? অকারণে সে কাজটা করতে যাবে কেন? আর সে যে আমায় কোনো ভয় দেখিয়েছিল তেমনও কিছু হয়নি। সে আমার ভবিষ্যৎ নিয়ে ভালো কথাই বলেছিল। সেটা প্রায় বছর 2 আগেকার কথা। আমার অবস্থা তখন খুব একটা ভালো নয়। জাহাজের ক্যাপ্টেনের কাজ করি, তবে টাকা পয়সা যা আছে তার সবটাই খরচ হয়ে যেত। তখন রাবাডিস আমায় বলেছিল যে আমার বেশ কিছুটা অর্থ যোগ রয়েছে। তখন আমি ভেবেছিলাম সে হয়তো মিথ্যে বলছে, কিংবা আমার এমন পরিস্থিতি দেখে তার মন রাখার জন্য কথা বলছে। কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই একটা বড় পরিমাণ অর্থ আমার কাছে আসে। আমারই পরিবারের একজনের মৃত্যুর পরে তার সম্পত্তি আমি পাই। তার সম্পত্তির কিছু অংশ সে আমায় দিয়ে গিয়েছিল। তবে সেই আত্মীয় আমার দূর সম্পর্কের হতে পারে, এটাও সে বলেছিল, আর তেমনটাই হয়েছে। ব্যাপারটা কাকতালীয় মনে হতে পারে, কিন্তু তবুও সত্যি তো রয়েছে। তার মানে এই রাবাডিস যে কথা বলে তার সমস্ত কথা সত্যি হলেও হতে পারে। আমি ওর কাছে একবার হাত দেখাবো। সেটা কখনোই সম্ভব নয়। রাবাডিসের নিজের ইচ্ছে না থাকলে সে কারোর হাত দেখে না, তাকে মেরে ফেললেও দেখে না। এ নিয়ে একবার এক ব্রিটিশ সাহেবের সঙ্গে রাবাডিসের এবং আমাদের বেশ হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল। বাকিরা তখনও কথা বলে চলেছে, কিন্তু বুঝতে পারছিল না রাবাডিস কেন শুধু তার হাত দেখলো এবং কেন তাকে এমন একটা কথা বলল। সাউথ আফ্রিকা পৌঁছতেই ওরা ভেবেছিল রাবাডিসের কথা মিথ্যে ছিল, কিন্তু 2 দিনের মধ্যে ওরা যখন আবার যাত্রা শুরু করলো, তখন কিন্তু জাহাজের খালাসি বদলে গিয়েছে। পুরনো খালাসি সবাই নেমে পড়ল, নতুন খালাসি নতুন মালপত্র নিয়ে উঠল। জন, স্টিফেন আর গ্রিনসন রইল আগের মতো, বাকি সবাই বদলে গেল। ওদের যে ঘর বরাদ্দ করা হয়েছিল সেই ঘরে ওদের রাখা হলো। তবে এবারে ওদেরকে সবাই খালাসি বলেই নিজেদের পরিচয় দিতে হলো, কারণ এভাবে পথে যাওয়া যাবে না। আর আসল ঘটনাটা ঘটল মাত্র কয়েকদিন পরে। ওরা সোজা ডমিকনের দিকে না গিয়ে বারমুডার দিকেই চলতে শুরু করল। এর মাঝে স্টিফেন কিছু একটা সন্দেহ করেছিল। একদিন ওরা জনের সঙ্গে কথা বলছে, সে সময় স্টিফেন এসে ঢুকলো ডেকের কেবিন ঘরে। কি ব্যাপার বলো তো জন? ওদের যে খালাসির কাজ করানোর জন্য তুমি আনোনি সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওরা যাবে কোথায়? আর তুমি জাহাজ দক্ষিণ দিকে না নিয়ে গিয়ে উত্তর দিকে নিয়ে যাচ্ছ? স্টিভেন, তোমার কাছে তো নতুন কেউ নেই। ওরা আসলে খালাসির কাজ করতে আসেনি, ওরা বারমুডা ট্রায়াঙ্গেল দেখবে বলে এসেছে। তুমিও না জন, ওদের তো বলে দিলেই হতো ওখানে তেমন কিছু নেই। লোকে যা বলে তার বেশিরভাগটাই মিথ্যে গল্প, তাহলেই তো। ওরা নিজের চোখে দেখতে চায়, তবে আমাদের যে খুব কাছে নিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই, জায়গাটা দেখতে পারলেই হলো। ব্যাপারটা তেমন নয়। আসলে বারমুডা ট্রায়াঙ্গেল বেশ খানিকটা জায়গা জুড়ে হলেও তার চেয়ে অনেক দূর পর্যন্ত তার একটা প্রভাব থাকে। আবহাওয়া, জলবায়ু, এমনকি জলের মধ্যেও একটা প্রভাব থাকে।
যখন তখন যে কোনো বিপদ ঘটে যেতে পারে। আমি বিশ্বাস করি না যে ওই জঙ্গলে গেলে জাহাজ কিংবা বিমান হারিয়ে যায়, কিন্তু ওই পথে গেলে যে ওরা বিপদে পড়তে পারে সে কথা আমি বিশ্বাস করি। যতটা কাছে যাওয়া সম্ভব ততটা গেলেই হবে, তার বেশি আমরা কিছুই চাইছি না। গ্রিনসন জানে ব্যাপারটা? না, তাকে বলিনি। জানোই তো, তাকে বললে সে আবার উল্টো সমস্যা হয়। সে ছোট ছোট অনেক ব্যাপারেই ভয় পায়। তাকে বলাটা প্রয়োজন ছিল। তুমি ভুলে যাচ্ছ সে কিন্তু এই জাহাজের ইনচার্জ। পরে কোনো সমস্যা হলে সেই কিন্তু... বেশ, তাহলে একটা কাজ করো, তুমি ওদের সমস্ত কিছু বুঝিয়ে দাও। সেদিন রাতেই জাহাজে কিন্তু একটা তুমুল ঝামেলা সৃষ্টি হলো। গ্রিনসন কিছুতেই বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে যেতে রাজি নয়। স্টিফেন আর জন মিলে ওকে বোঝাতে লাগলো সামনেই ওরা তিনজন ছিল। গ্রিনসন ওদের দিকে এগিয়ে এসে অজয়ের কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোমরা বুঝতে পারছো না ওই জায়গাটা ভালো নয়। তাছাড়া ওখানে পেপো থাকার সম্ভাবনা আরো বেশি। ওখানে আরো অনেক কিছু আছে। ওরা কিছু উত্তর দেবে তার আগে ঝামেলার কথাবার্তা শুনে খালাসিরা উঠে এসেছিল। তাই ওদের দেখে ব্যাপারটা সামলে নিতে জন বলল, ওই যে দূরে, বেশ খানিকটা দূরে দেখো, ওই জায়গার জল বেশ উত্তাল হয়ে রয়েছে। আসলে গোটা জায়গাটাই কিন্তু অনেক বড়। অনেক সময় অনেক জাহাজ বুঝতেই পারে না যে ওরা বারমুডা ট্রায়াঙ্গেলে ঢুকে পড়েছে। তাহলে তুমি কি করে বুঝতে পারলে? আসলে অনেক নাবিক এবং বাকি যারা সমুদ্রে ঘোরাফেরা করে তাদের সাহায্যে এর একটা ম্যাপ আঁকা হয়েছে। এই যে, এই দেখো, দেখছো? এই ম্যাপটা দেখলেই সবকিছু বুঝতে পারবে তোমরা। অজয় তাকিয়ে দেখলো একটা ম্যাপ খোলা রয়েছে এই আটলান্টিক মহাসাগরে। উত্তর এবং দক্ষিণের ম্যাপের মাঝে নিউ ইয়র্ক ভূমিকায়ন সব কিছু দেখা যাচ্ছে এবং তার মাঝে একটা জায়গা কোনোভাবে আঁকা রয়েছে, সেটাই হলো এই বারমুডা ট্রায়াঙ্গেল। তোমাকে একটা কথা বলি, এই যে গ্রিনসনের কথা কেউ কিন্তু বিশ্বাস করে না, তবে আমি বিশ্বাস করি। আমি এ কথা বিশ্বাস করি যে গ্রিনসন আর যাই করুক না কেন, সে কখনো মিথ্যে কথা বলতে পারে না। কিন্তু গ্রিনসন যা দেখেছে বলছে সেটা কি করে হয়? জাহাজের চেয়ে 3 গুণ বড় একটা প্রাণী, আর তার শরীরে অনেকগুলো চোখ, অক্টোপাসের মতো সুর, আর তাকে দেখতে অনেকটা কচ্ছপের মতো। এমন হয় নাকি? অন্ধকারে গ্রিনসন ভুল দেখতে পারে, কিন্তু সে যদি সত্যি কিছু দেখে থাকে সে ব্যাপারে সে মিথ্যে কথা বলবে না। না হলে এত বছর ধরে একটা মিথ্যে কথা কেউ এভাবে বয়ে বেড়াবে কেন? সন্ধ্যের দিকে ওকে জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখলে তুমি বুঝতে পারবে যে জলের দিকে তাকিয়ে ও কেন এখনো ভয় পায়। কথাটা শুনে অজয়ের মনে পড়ে গেল একটা কথা। মাত্র 3 দিন আগে জলের ধারে দাঁড়িয়ে গ্রিনসন কিছু একটা দেখেছিল। তার পাশে গিয়ে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকতে সে বেশ চমকেই উঠেছিল। কিন্তু গ্রিনসন বা রাবারিসের কথা যদি সত্যি হয়, তাহলে ওরা কি সত্যিই কিছু দেখতে পাবে? তাহলে কি এবারের অভিযান ওদের বিফল হবে না? ওরা এরপরই প্রবেশ করলো বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি, আর তারপরেই শুরু হলো সেই ঝড় বৃষ্টি। এমন ঝড় বৃষ্টি দেখে গ্রিনসন ডেকের কাছে এসে বলল, আগেই বলেছিলাম তোমাদের এদিকে আসতে না। হ্যাঁ, আমার কথা কেউ তো তোমরা শুনলে না। এবার বিপদ হোক, তখন বুঝতে পারবে। আমি জাহাজ ঘোরাবার চেষ্টা করছি, কিন্তু জাহাজের মুখ কিছুতেই ঘুরছে না। এখনই এই জাহাজ আমরা সহজে ঘোরাতে পারবো না। সর্বনাশ! তবে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করেছি। এই কথা কাউকে বলার প্রয়োজন নেই, তাতে হিতের বিপরীত হবে। ঝড় বৃষ্টি হচ্ছে, কাউকে বাইরে বেরোতে দেওয়ারই দরকার নেই এখন। ওরা অবাক হলো। সত্যিই আকাশ কালো হয়ে এসেছে। এমন ঘন কালো আকাশ ওরা এর আগে কখনো দেখেনি। মাঝে মাঝেই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মাঝে মাঝে ঠান্ডা ঝোড়ো হাওয়ার সঙ্গে 2-1 পশলা বৃষ্টি নেমে আসছে। কিছুক্ষণ হচ্ছে, আবার কিছুক্ষণ থেমে যাচ্ছে, কিন্তু চারপাশের জলের অবস্থা যেন বদলে গিয়েছে। লালু দূরের দিকে আঙুল তুলে বলল, অভিরূপদা, ওখানে রোদ রয়েছে, ওই দেখো। ওদিকে রোদ থাকবে, ওদিকটা এই এলাকার বাইরে। এই এলাকাতেই এখন বড় কোনো বিপদ না হয়ে যায়। জাহাজ চলছে, কিন্তু এমনভাবে গেলে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের একদম মাঝামাঝি গিয়ে পৌঁছে যাব। জনের কথায় অবাক হয়ে ম্যাপের দিকে এবং জাহাজের ডেকের সামনের দিকে স্টিয়ারিংয়ের পাশে, যেখানে জাহাজের একটা আলাদা নিজস্ব ম্যাপ থাকে, সেই ম্যাপের দিকে তাকিয়ে অবাক হলো ওরা। স্টিফেন বলল, কিন্তু সেসব কথা বললে তো আর হবে না এখন। এই বিপদ থেকে আমাদের বেরোতেই হবে যেভাবেই হোক।
প্রায় টানা 2 দিন ধরে আকাশের এমন অবস্থা চলল। মাঝে মাঝে বৃষ্টি হয়, আবার কমে আসে, কিন্তু কালো মেঘ সরে না। বিশেষ করে রাতের বেলা অবস্থাটা আরও বেশি খারাপ হয়। একে তো এই মেঘ, তার উপর কালো অন্ধকার। ডেকের কাছে দাঁড়িয়েছিল অজয়। অন্ধকারের জন্য টর্চ সবসময় হাতে রাখতে হয়। জাহাজ মাঝে মাঝে বিভৎসভাবে চলছে, অথবা বারবার মনে হচ্ছে যদি জাহাজটাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝামাঝি চলে যাবে। দীপেশ হালদার আসার সময় বারবার বলে দিয়েছিল, বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো রহস্য থাকুক বা না থাকুক, এই এলাকার মধ্যে বেশ ঘূর্ণি রয়েছে। সেই ঘূর্ণির মধ্যে পড়লে বড় বড় জাহাজও জলের তলায় তলিয়ে যেতে পারে। ডেকের দিকে উঠে আসতে যাবে এমন সময় পাশে গ্রিনসানের কাঁপা কাঁপা গলা শুনতে পেল অজয়, আর সঙ্গে সঙ্গে দেখতে পেল গ্রিনসানের হাতের টর্চটা জ্বলে উঠেছে। ওদিকে, হ্যাঁ ওদিকে, ওটা কি? অজয় গ্রিনসানের কথার ফাঁকে লক্ষ্য করে তাকালো দূরের দিকে, আর সঙ্গে সঙ্গে যেটা দেখতে পেল তাতে তার গোটা শরীর যেন মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। হাওয়ার সঙ্গে কয়েক ফোঁটা বৃষ্টি এসে লাগছে ওদের গায়ে। অজয়ের পাশে দাঁড়িয়ে গ্রিনসান যেন ভয়ে ঠকঠক করে কাঁপছে। ওদের থেকে বেশ খানিকটা দূরে জলের মধ্যে মাথা তুলে কিছু একটা, কিন্তু ওটা যদি মাথা হয় তাহলে তার শরীরটা কত বড় হবে। কচ্ছপের গোটা শরীর যেমন একটা খোলের মধ্যে থাকে, তেমন যেন একটা খোল উঠে এসেছে উপরে। সে খোলের সামনের দিকে বেশ কয়েকটা লাল রঙের গোল গোল চোখ। এখন অজয়ের মনে হলো আসলে যেটাকে গ্রিনসান সুর বলে ভুল করেছিল সেটা সুর নয়, মাথার পাশ থেকে নেমে আসা লম্বা লম্বা চুলের মতো কিছু একটা। বড় কচ্ছপের মতো খোলটা আসলে ওর মাথা, আর তার সামনের দিকে লাল লাল কয়েকটা চোখ। ওই কচ্ছপের মাথাটুকুই যেন ওদের জাহাজ থেকে 3 গুণ কিংবা তার বেশিও হয়ে যেতে পারে। এমন একটা জিনিস জলের উপরে উঠে আসায় জলে প্রবল ঢেউয়ের সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে জাহাজের কেবিন ঘর থেকে জনের চিৎকার শোনা গেল, একটা সমস্যা হয়েছে, আমি জাহাজ নিয়ন্ত্রণ করতে পারছি না। তাছাড়া জাহাজের সমস্ত নিয়ন্ত্রণ কেমন যেন এলোমেলো হয়ে গেছে। গ্রিনসান এবং অজয় একভাবে তাকিয়ে দেখছিল সামনের দিকে। ওই লাল চোখগুলো যেন ওদের দিকে তাকিয়ে দেখছে। তারপরেই সেটা সমুদ্রের জলে ডুব দিল। বেশ কিছুক্ষণ পর একটা প্রবল ঢেউ এসে ধাক্কা দিল। ওরা অবাক হয়ে জাহাজে ডেকে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ করে প্রবল ধাক্কায় ওরা ছিটকে গিয়ে পড়লো ডেকে, তারপর সেখান থেকে গড়িয়ে গেল সমুদ্রে। আমি কতবার দাদাকে বললাম আকাশের অবস্থা ভালো না, এখন বাইরে যাস না, কিন্তু এখনও দাদা ফিরল না কেন? আমার যে খুব চিন্তা হচ্ছে। সত্যি অজয়কে ফিরতে না দেখে অভিরূপ বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। বারবার মনে হচ্ছিল ওদের কোনো বিপদ হলো না তো। আকাশের অবস্থা ভালো নয়, তারপর জাহাজ এমনভাবে চলছে। শেষমেশ থাকতে না পেরে সে বাইরে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখন স্টিফেন সেখানে এসে উপস্থিত হলো। পাগলের মতো উদ্ভ্রান্ত গলায় সে বলল, সর্বনাশ হয়ে গেছে। গ্রিনসন আর তোমাদের ওই ক্যাপ্টেন জাহাজের ডেকে দাঁড়িয়েছিল, কিভাবে যেন তারা উত্তাল সমুদ্রে পড়ে গেছে। এই সমুদ্রে এখন ওদের আমরা খুঁজে পাবো কি করে? টর্চের আলোয় চারপাশটা খুঁজছি, কিন্তু পাইনি। তাড়াতাড়ি তোমরা ওপরে চলে এসো। এই কথায় লালু আর অভিরূপের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এই সময় জাহাজে ডেকে কি করতে গিয়েছিল অজয়? কিন্তু যদি গিয়ে থাকে তাহলে জলে পড়লো কি করে? কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি তো? এই জাহাজের গ্রিনসনকে ওরা প্রথম থেকেই কেমন যেন নজরে নজরে রেখেছিল। সে বারবার ওদের সমস্ত কিছু বারণ করে। আরও কয়েকটা ব্যাপার রয়েছে। ওরা ছুটে এলো ডেকের কাছে। সত্যিই দেখে চারপাশে অজয় কিংবা গ্রিনসন নেই। বাকি খালাসি তখন উঠে এসেছে। ডেকের কাছে সবাই এদিকে ওদিকে তাকিয়ে খোঁজাখুঁজি করে চলেছে। না, কোথাও কেউ নেই। উত্তাল সমুদ্র যেন ওদের দুজনকে গিলে ফেলেছে। এদিকে জলে পড়ার পরেই ওরা একটা কাঠের টুকরোকে কিভাবে যেন ভাসতে দেখেছিল। বেশ বড় আর মোটা টুকরো। তাতেই ওরা দুজন কোনো রকমে জড়াজড়ি করে উঠে বসে। জাহাজ থেকে ভাসতে ভাসতে ওরা অনেকটা দূরে এসে পড়েছিল। ওরাও চিৎকার করে ডাকতে লাগলো সাহায্যের জন্য, কিন্তু এতক্ষণে বৃষ্টি বেশ জোরে নেমেছে। এভাবে জাহাজের দিকে সাঁতার কেটে যাওয়া অসম্ভব। উত্তাল সমুদ্র ওরা কাঠের তক্তাকে আশ্রয় করে কোনো রকমে ভেসে রইল। জলে ভাসতে ভাসতে গ্রিনসন বলল, আমার কথা এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, দেখতে পেলে তো পেপুকে? অজয় খাবি খাচ্ছিল। কোনো রকমে কাঠ চেপে ধরে বলল, দেখতে তো পেলাম, কিন্তু একবার ভাবো, সে যদি আমাদের এখানে এসে পড়ে তাহলে আমাদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, ও কথা বলো না। এদিকে ডান দিকে একটা দ্বীপ আছে, ছোট দ্বীপ, বেশি বড় নয়, যেটা সব সময় থাকেও না, মাঝে মাঝে জল উঠে যায়। হ্যাঁ, সেখানে আমরা যেতে পারি।
ওদিকটা যদি সাঁতার কেটে যাওয়া যায়, চলো। ওরা কোনো রকমে সেই ঢেউয়ের মধ্যেও এদিক ওদিক করতে করতে যে পথে 1 ঘন্টায় সাঁতার কেটে যাওয়া যায় সেই পথে 3 ঘন্টা সাঁতার কেটে পৌঁছলো সেই দ্বীপে। তবে মাটি পাওয়া গেছে যখন আপাতত কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। পেটের ভেতর কেমন করে উঠল ওদের। এতটা সাঁতার কেটে সমুদ্রের জলে থাকার জন্য বোধহয় সমস্যাটা হয়েছে, কিন্তু এবারে ওরা নিশ্চিন্তে সেখানে গা এলিয়ে দিল। ওদের শরীর জলে ভিজে জবজব করছে। অজয় বলল, আর বোধহয় আমরা এখান থেকে যেতে পারবো না, তাই না? না 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 না, এমনটা মনে হয় না। একটা সুযোগ আছে। মাঝে মাঝে যখন আমরা জন কিংবা স্টেফেনের এই পথে এলে কথাবার্তা হতো, তখন আমিও ওদের বলতাম বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো বিপদে পড়লে কিংবা জাহাজ থেকে নিচে পড়ে গেলে সাঁতার কেটে এই দ্বীপের দিকে আসতে। এই দ্বীপের নাম হিল্যান্ড। যদি কথাগুলো ওদের মনে থাকে তাহলে আমাদের বাঁচার একটা সুযোগ আছে। তবে তার জন্য আমাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। জাহাজ ঝড়ের কবলে পড়েছে। এই সময় ওদের পক্ষে ওখান থেকে ফিরে আসা একেবারেই সম্ভব নয়। অন্তত আজকের রাতটা তো আমাদের এখানেই কাটাতে হবে। অজয় দূরের দিকে তাকালো। গভীর সমুদ্র কালো হয়ে রয়েছে। এখান থেকে আকাশের চাঁদ আর তারা দেখা যায়। মাটির ওপরে শুয়ে কাঁপছিল অজয়। দ্বীপটা খুব একটা বড় নয়, দেখেই বোঝা যায় অন্তত আধ ঘন্টা মতো হাঁটাহাঁটি করলে গোটা দ্বীপটার এদিক ওদিক ঘুরে ফেলা যাবে। তবে আরও একটা ব্যাপার যেটা ছিল সেটা একটু পরেই লক্ষ্য করেছিল অজয়। দ্বীপে জল উঠতে শুরু করেছে। কথাটা গ্রিনসনকে বলতে সে ফ্যাকাশে মুখে বলল, জল যেভাবে উঠছে তাতে 24 ঘন্টা আমরা হয়তো এদিকে থাকতে পারবো। তারপর এই দ্বীপ হয়তো আবার জলের তলায় চলে যাবে। তার আগেই যদি ওরা ফিরে আসতে পারে তাহলে ভালো, নইলে আধো অন্ধকারের মধ্যেও অজয়ের যেন মনে হলো গ্রিনসন ভয়ে তার কথাটা শেষ করতে পারল না। বারবার বারণ করেছিলাম ঝড়ের সময় বাইরে না থাকতে। কেন যে গ্রিনসন কথা শোনে না, কিন্তু তার সঙ্গে ক্যাপ্টেন অজয় যে এমন একটা ভুল করবে তা তো বুঝতে পারিনি। ওরা কিছু একটা দেখতে পেয়েছিল। যখন আমি ডেকের ওপর দিয়ে আসছিলাম তখনই ওরা সমুদ্রের দিকে আলো ফেলে কিছু একটা দেখছিল, আর তাতেই যেন বেশ ভয় পেয়েছিল ওরা। কিন্তু কি দেখেছিল? এমন কি দেখলো যে ওরা ভয় পেয়ে গেল? জানি না, তবে গ্রিনসন ছিল তো। গ্রিনসনের তো এমনটাই স্বভাব। ও এটা ওটা দেখতে পায়, অথচ আমরা কিছুই দেখতে পাই না সেসব। কিন্তু এখন কি হবে? আমাদের জাহাজ ঘোরাতে হবে। মনে আছে গ্রিনসন মাঝে মাঝে বলতো যদি ওই বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে জল থেকে থাকে এবং সে ওখানে পড়ে যায় তাহলে সে হিল্যান্ড দ্বীপে গিয়ে আশ্রয় নেবে। দ্বীপটা ওই উত্তর পূর্ব দিকে। কিন্তু সেই দ্বীপে ওরা আদৌ পৌঁছতে পেরেছে কি, সেটাই তো বড় কথা। এমন ঝড় বৃষ্টির মধ্যে উত্তাল সমুদ্রে ওরা এতটা যেতে পারবে? আমাদের একটা চেষ্টা অবশ্যই করতে হবে। আমরা যদি নিউ ইয়র্কে গিয়ে ফিরে আসি তাহলে অনেক সময় লেগে যাবে। এতদিন ওরা ওখানে থাকতে পারবে না। তাছাড়া ওদের কাছে খাবার জল পর্যন্ত নেই। তাহলে তো আমাদের এক্ষুনি ওখানে যাওয়া প্রয়োজন। খালাসিদের তো ঘরেই থাকতে বলা হয়েছে, তাদের এখন এসব জানানোর দরকার নেই। জাহাজটা ঘুরিয়ে আমরা যদি ওই দ্বীপের কাছে যাই তাহলে ওদের খুঁজে পেলেও পেতে পারি। কিন্তু সেই দ্বীপের একদম কাছে তো যাওয়া যাবে না শুনেছি। ওখানে নাকি আগে থেকে একটা পাহাড় কিংবা অন্য কিছু ছিল। মাটির তলা থেকে ওই ভূখণ্ড অনেকটা উঠে এসেছে। এখন ওই দ্বীপের কাছাকাছি না গিয়ে আমাদের দূরে থাকতে হবে, অন্তত রাতের বেলা। কাল সকালে দ্বীপে যাওয়া যাবে। বৃষ্টি কমে এসেছিল, কিন্তু ঝড় কমেনি। আস্তে আস্তে জাহাজ ঘুরিয়ে ওরা হিল্যান্ড দ্বীপের দিকে যাওয়ার পরিকল্পনা করল। জাহাজ চলতে লাগলো সেই দ্বীপের দিকে। লালু আর অভিরূপের উত্তেজনা বেড়ে যাচ্ছে। যদি অজয়ের কিছু হয়ে যায়। এমন বিপদের মধ্যে ওরা এর আগেও পড়েছিল, কিন্তু তখন 3 জনেই কাছাকাছি ছিল। কিন্তু সমুদ্রের জলে অজয় কোথায় ভেসে গেছে কে জানে। যদি ওরা দ্বীপে পৌঁছতে না পারে, যদি উত্তাল উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে ভাসতে ভাসতে সত্যিই কোথাও একটা হারিয়ে যায়, তবে বারবার অভিরূপের মনে পড়ছিল অজয়ের কথা। এবারে কিছু একটা হবে, আমরা কিছু একটা দেখব, আর না হলে এমন কোনো একটা বিপদে পড়বো যেটা। অজয় বলেছিল কোনো একটা বিপদে ওরা পড়বে, আর তার সঙ্গে কিছু একটা দেখতে পাবে ওই পেপো। তোমরা ওই সমস্ত কথায় বিশ্বাস করছো? আর এই গ্রিনসনের কথা কেউ বিশ্বাস করে? কিন্তু ওই কথাটা গ্রিনসন বলেনি। ওই কথাটা বলেছে রাবাডিস। রাবাডিসের কথা শুনে স্টিফেন কিন্তু চুপ করলো। তবুও যেন আস্তে আস্তে বলল, কিন্তু যতই সে বলুক না কেন, এমন একটা ব্যাপার হতে পারে নাকি?
সমুদ্রের মধ্যে এমন একটা জীব আসবে কোথা থেকে, যার মাথাটা একটা বড় কচ্ছপের মতো, যে কচ্ছপের আকার আমাদের জাহাজের চেয়ে 3 গুণ, আর তার মাথার পাশে অদ্ভুত কিছু সুর রয়েছে। না না, এইসব কথাই আমি বিশ্বাস করি না। ওরা এমনিতেই ক্লান্ত হয়েছিল, উত্তেজিতভাবে ডেকে ঘোরাঘুরি করতে লাগলো। জন জাহাজ চালিয়ে নিয়ে চলল দ্বীপের দিকে। চারপাশে আগের মতোই কালো মেঘ জমে রয়েছে, গড়গড় শব্দে মেঘ ডাকছে। তুমিও তাকে দেখেছিলে তাই না? জলের মাঝে ওই জীবটা কি কি বলে তোমার মনে হয়? ভুলতে পারবো না, এমন কোনো জীব এর আগে আমি কখনো দেখিনি। কত বড় মাথাটা! জীবটা যে কি প্রজাতির হতে পারে সেটাই তো বুঝতে পারিনি। তুমি যখন দেখেছিলে তখন নিশ্চয়ই বুঝতে পারোনি। এই অক্টোপাসের সুরের মতো জিনিসগুলো আসলে ওর মাথার পিছন থেকে বেরিয়ে আসা চুরির মতো কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, এবার আমি ওকে খুব ভালো করে দেখেছি। আমি দেখেছি যে ওটা সত্যি একটা জীব। ও জলের মধ্যে ডুবে গিয়েছিল, আর তারপরেই তো জাহাজে জোরে ধাক্কা লাগে। কিন্তু গ্রিনসন, যদি আমাদের জাহাজটা এখানে ফিরে না আসে, তাহলে তো একসময় দ্বীপটা জলের তলায় ডুবে যাবে, আর তারপর জাহাজ এমনিও এই দ্বীপের একদম কাছাকাছি আসতে পারবে না। শুনেছি এই দ্বীপের কাছাকাছি জাহাজ এলে কিভাবে যেন সেই জাহাজের তলায় ফুটো হয়ে যায়। নিশ্চয়ই দ্বীপের নিচে কোনো খাড়া অংশ রয়েছে, তার জন্য চারপাশ থেকে এখানে জাহাজ আসতে পারে না। চারপাশে যেগুলো রয়েছে সেগুলোকে ওই ডুবো পাহাড় বলা যেতে পারে। আমাদের বেশ খানিকটা সাঁতরে জাহাজ পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে। দিনের বেলা ছাড়া সেই কাজ করা একদম অসম্ভব। এখন জেগে থাকতে হবে না। হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, জেগে থাকলে খিদে আর জল তেষ্টা দুটোই বাড়বে। ওরা ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এমন ভেজা শরীরে একটা দ্বীপের গায়ে পিঠ রেখে আকাশের চাঁদ তারা দেখতে দেখতে ঘুম আসে বলে অজয়ের মনে হলো না। কিন্তু এটা হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা। বারবার মামার কথা মনে পড়ে যেতে লাগলো অজয়। দীপেশ হালদার বারবার বলেছিলেন, কখনো হেরে যাবি না, কোনো কিছুতে চট করে হার মেনে নিবি না। মনে রাখবি, পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যেটা থেকে বাঁচার কোনো উপায় নেই। সব থেকে বড় বিপদ বলে যেটাকে মনে হবে, সেটা থেকে বাঁচারও একটা সব থেকে বড় রাস্তা আছে। অজয়ের মনে পড়তে লাগলো লালুর কথা, অভিরূপের কথা। তারা এখন কি করছে কে জানে। তারা কি সত্যিই বুঝতে পেরেছে ওরা ওই দ্বীপে আশ্রয় নিয়েছে? তাই কি তারা এই দ্বীপে আসার জন্য বেরিয়ে পড়েছে, নাকি পথ বুঝতে না পেরে ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ চলে গেছে অনেক দূরে? একসময় ঘুমে জড়িয়ে এলো অজয়ের চোখ, আর সেই ঘুমের মধ্যেই জল আরও উপরে উঠতে লাগলো। ঢালু জমি, আর সেই ঢালু জমি দিয়ে ঘুমের মধ্যেই অজয় একসময় গিয়ে পড়ল সমুদ্রের জলে। গ্রিনসনের যখন ঘুম ভাঙল তখন সে উঠে দেখতে পেল অজয় পাশে নেই। জল আরও খানিকটা উপরে উঠে এসেছে। এবারে সে ভয় পেল, ধরফর করে উঠে বসল। তারপর অজয়কে তাকিয়ে চিৎকার করে ডাকতে যাবে, তখন এই জলের মধ্যে দেখতে পেল অজয়কে। ততক্ষণে আকাশটা সামান্য ফর্সা হয়ে উঠেছে। সূর্য যেদিক থেকে উঠুক না কেন, সূর্যের আলোটা দেখা যাচ্ছে। অজয় চিৎকার করে বলে উঠল, গ্রিনসন, এখানে কিছু একটা আছে। অজয়ের কথায় অবাক হয়ে গ্রিনসন জলে নামল। বুঝতে পারলো অনেকটা পর্যন্তই তাদের ঠাঁই রয়েছে। আর একটু এগিয়ে যাওয়া প্রয়োজন দেখে অজয় বলল, ঘুমের মধ্যেই জলে গিয়ে পড়েছিলাম। যখন ঘুমটা ভাঙলো ততক্ষণে জলে ডুবে গেছি অনেকটা। ধরফর করে উঠে এলাম। তারপরে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম সকাল হয়ে আসছে। আবার জলে ডুব দিলাম। ঢেউ তখন খুব একটা নেই, আর ডুব দিয়ে ডুবো পাহাড়টা ধরে নিচের দিকে বেশ খানিকটা গেলাম। দম তো বেশিক্ষণ রাখা যায় না, কিন্তু তারপরে দেখতে পেলাম একটা জাহাজের মতো কিছু একটা রয়েছে। অজয়ের কথায় অবাক হয়ে গেল গ্রিনসন। তাড়াতাড়ি তাকে সঙ্গে নিয়ে জলের ভেতরে ডুব দিল। সত্যিই পাহাড়টা খাড়াই। যে দ্বীপে ওরা রয়েছে সেটা আসলে ওই পাহাড়টা। পাহাড়ের উপরের দিকটা সমতল হয়ে গেছে কোনো কারণে, তাই দ্বীপ মতো হয়ে রয়েছে। দু একটা গাছপালা ছাড়া বাকি সমস্তই কেমন যেন রুক্ষ। পাহাড়ের ঢাল ধরে ওরা জলের মধ্যে নামতে লাগলো, কিন্তু বেশি দূর যাওয়া যায় না। আরও কিছুটা নামার পরেই মনে হলো বেশ খানিকটা নিচে সত্যিই যেন জাহাজের মতো কিছু একটা রয়েছে। ওরা উপরে উঠে এলো, আর উপরে উঠে আসতেই দেখা গেল দূর থেকে একটা জাহাজ আসছে। জাহাজ দেখে ওদের সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচানোর কথা আগে মনে পড়ল। পাড়ে উঠে ওরা হাত নাড়াতে নাড়াতে চিৎকার করে ডাকতে লাগলো, এদিকে এদিকে, হেল্প! আমাদের বাঁচাও, বাঁচাও! আমরা এখানে আটকে গেছি। হেল্প,
হেল্প! আরও খানিকটা জাহাজ এলো, তারপরেই বোঝা গেল এটা আসলে ওদেরই জাহাজ। গ্রিনসন আনন্দে আর উৎসাহে প্রায় লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার কথা ওরা ঠিক মনে রেখেছে, আর তাই জাহাজ নিয়ে এদিকেই আসছে। ও আর আমাদের কোনো অসুবিধে নেই। চলো চলো অজয়, ওই তলায় জিনিসটা গিয়ে দেখি। এমন একটা কথা আমিও শুনেছিলাম অনেক বছর আগে, প্রায় 100 বছর আগে ব্যাপারটা ঘটেছিল। এদিকে একটা জাহাজ হারিয়ে যায়। জাহাজের নামটাও আমার ঠিক মনে নেই, তবে সেই জাহাজে কিন্তু অনেক ধনরত্ন ছিল। এটা কি সেই জাহাজ? আরেকবার নিচে গিয়ে নেমে দেখে আসতে তো সমস্যা নেই, জাহাজটা এখানেই থাকুক। অজয়কে খুঁজে পেয়ে ওরা বেশ খুশি হলো। গ্রিনসন বেঁচে গেল। ওরা জলের তলায় দেখতে পাওয়া সেই জাহাজের মতো কিছু একটার কথা বলল। তারপর জন এবং গ্রিনসন জলে নামল। বাকিরা জাহাজের ডেকের উপরেই রইল। একটা কথা আমায় বল, ওই রাবাডিস না কি যেন নাম লোকটা, সে তোকে যে কথাগুলো বলেছিল সব কথাই মিলে যাচ্ছে। তার মানে বিপদের কথা বলেছিল, তোরা সমুদ্রে পড়ে গেলি, কিছু একটা দেখতে পাবি বলেছিল, ওই পেপো নাকি, তাকে দেখতে পেলি, আর বলেছিল আমরা কিছু একটা খুঁজে পাবো, কিন্তু সেটা নিয়ে যেতে পারবো না। জলের তলায় সেই গুপ্তধন কিছু একটা আছে, হয়তো ওই জাহাজের মধ্যে কিছু না কিছু আছে, কিন্তু আমাদের কাছে এমন কিছু নেই যাতে আমরা জলের অতটা গভীরে নেমে ওখান থেকে কিছু তুলে আনতে পারবো। জাহাজে ওরা অপেক্ষা করতে লাগলো। একটু পরেই জন আর গ্রিনসন উঠে এলো। জাহাজে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, একটা জাহাজ মতো রয়েছে মনে হচ্ছে, কিন্তু এত গভীরে জাহাজের ভিতরে ঢোকার সুবিধের হবে না, অনেক কিছু প্রয়োজন। তার মানে রাবাডিসের কথাই মিলে গেল। কি বলেছিল সে? সে বলেছিল আমরা কিছু খুঁজে পাবো, কিন্তু আমাদের শূন্য হাতেই ফিরতে হবে, যেমনটা আমাদের শূন্য হাতে ফিরতে হচ্ছে। আমরা বেশি দিন এখানে অপেক্ষা করতেও পারবো না। জাহাজে খাবার, জল সমস্ত কিছু হিসাব করে রয়েছে। তাছাড়া অতটা নিচে নামার মতো ব্যবস্থা আমাদের কাছে নেই, আমি জানি। তাই এবারের মতো এখান থেকে বেরিয়ে পড়াটাই ঠিক কাজ হবে। বারমুডা ট্রায়াঙ্গেল কেমন তা তো আমাদের ঘোরা হয়েছে, এখানকার আসল রহস্যটা ঠিকই বুঝতে পেরেছি। ওরা আর অপেক্ষা করলো না, এমনিতেই দেরি হয়েছে। জাহাজের খালাসিরা হঠাৎ করে জাহাজের বাঁক ঘুরিয়ে ফেলায় বেশ রুষ্ট হয়েছে। ওদের 2 দিন দেরি হয়ে গেছে। জাহাজ চলতে শুরু করলো নিউ ইয়র্কের দিকে। তবে ওরা মনে মনে স্থির করে রাখলো ফেরার পথে ভালো করে একবার বারমুডা ট্রায়াঙ্গেলের আশপাশটা ঘুরে দেখবে। বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝে ঘূর্ণিঝড়ের এলাকা আছে, সে কথা জন নিজেও বলেছে। সেটা দেখা হলো না, ব্যাপারটা মনে মনেই রইল। এখন ওদের সে কথা বলা যায় না। আগে কাজ, তারপর না হয় অন্য কিছু। কিন্তু জন আর গ্রিনসন কিন্তু মনে মনে অন্য কথা ভাবছিল। নিউ ইয়র্ক থেকে জলে নামার বেশ কিছু পোশাক এবং অক্সিজেন সিলিন্ডার, আরও অনেক কিছু জোগাড় করতে হবে। তারপরে হিল্যান্ডে গিয়ে যদি নামা হয়, পুরনো জাহাজটিকে যদি খুঁজে বার করা যায়, তাহলে তো আর কথাই নেই। যাই হোক, খালাসিদের সে কথা বলা যাবে না, তাদের বেশি টাকার লোভ দেখালেই হয়ে যাবে। তবে স্টিফেন মনে মনে ভাবল, এত সহজে কি ওই গুপ্তধন, মানে আসলেই যদি গুপ্তধন থেকে থাকে, তাকে ওরা উদ্ধার করতে পারবে? এখানে নিশ্চয়ই আরও অনেক লোক আগে এসেছে, কিন্তু আসল ব্যাপার হলো এই দ্বীপটা সবসময় মাটির উপরে থাকে না, জলের নিচে থাকে। কিন্তু যখন ওরা ওখানে যাবে, তখন কি সেটা দেখা যাবে? অজয়, অভিরূপ, লালু বেশ ক্লান্ত হয়ে পড়েছিল এই কয়েকদিনে, বিশেষ করে অজয়। তাই ওরা আর ঝুঁকি নিতে চায় না। ওদের জাহাজ এগোতে লাগলো নিউ ইয়র্কের দিকে। তবে ওরা তখনও জানতো না ফেরার পথে আরও কী অপেক্ষা করছে ওদের জন্য। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প গহীন জলের তলে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান, তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি।
ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।